জি স্যার। কনফিউজ নাকি? বিজনেস পর্যন্ত তো পড়েছি। জি স্যার, বিজনেস পর্যন্ত। আচ্ছা, আচ্ছা, বিজনেসের পরে যেটা হচ্ছে যে আপনার এখানে যেটা বলতেছে ডিস্টিংশন বিটুইন প্রফিট এন্ড নন প্রফিট অর্গানাইজেশন। সো নাম দিয়ে বুঝতে পারতেছি একটা হচ্ছে প্রফিট অর্গানাইজেশন, আর একটা হচ্ছে কি নন প্রফিট। সো একটা প্রফিট নিয়ে কাজ করে আর একটা কি প্রফিট নিয়ে কাজ করে না। তাহলে দুইটা দুইটা দুই অবজেক্টিভ নাকি? ইয়েস অর নো? জি সো স্যার। ইয়েস। প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের অবজেক্টিভ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা, অন দা আদার হ্যান্ড ওয়েলথ ম্যাক্সিমাইজ করা। আর নন প্রফিট অর্গানাইজেশনের অবজেক্টিভ হচ্ছে কি প্রফিট ছাড়াও আদার কিছু ক্রাইটেরিয়া বা প্যারামিটার থাকতে পারে, লাইক সোশ্যাল ওয়েলফেয়ার হইতে পারে, সোসাইটি বেনিফিট হইতে পারে, আদার কোনো ক্রাইটেরিয়া আছে। সো এটা শিওর যে প্রফিট ম্যাক্সিমাইজেশন মোস্ট অফ দ্য অর্গানাইজেশনের থাকে, কমার্শিয়াল অর্গানাইজেশনের কিছু আছে নন কমার্শিয়াল অর্গানাইজেশন যারা সোসাইটি বেনিফিটের জন্য কাজ করে, সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কাজ করে। সো তাদের জন্য প্রফিটটাই মেইন না, প্রফিটের সাথে সেকেন্ডারিটা প্রাইম। লাইক এনজিওর জন্য প্রফিট ম্যাক্সিমাইজেশন কি না, প্রাইম অবজেক্টিভ না, তাদের জন্য সোশ্যাল ওয়েলফেয়ারটা প্রাইম অবজেক্টিভ। সো প্রফিট এন্ড নন প্রফিট অর্গানাইজেশনটা মেইন জিনিসটা হচ্ছে এটা। এবার আসেন যে প্রাইমারি অবজেক্টিভে কি বলতেছে। প্রাইমারি অবজেক্টিভে দেখেন, একদম নিচে থেকে যদি শুরু করি, আমরা এখানে একটা 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 ডায়াগ্রাম দেওয়া আছে যে ইনপুটস থেকে আউটপুট হচ্ছে, দেন প্রফিট জেনারেট হচ্ছে, এই প্রফিটটা ম্যাক্সিমাইজ করতেছে কি আপনার ওয়েলথ, শেয়ার হোল্ডার ওয়েলথ, এন্ড এটা আলটিমেটলি অ্যাট্রিবিউটেবল টু দা ওনার্স, ওনার্স এর কাছে যাচ্ছে। সো প্রাইমারি অবজেক্টিভটা হাই লেভেলে আছে, কি হাই লেভেল প্রফিট জেনারেট করা। আর এটাতে এসে নন প্রফিট অর্গানাইজেশনে কি হচ্ছে, যে পাবলিক বেনিফিশিয়ারিজ যারা আছে, যারা সোসাইটির স্টেক হোল্ডার আছে, তাদেরকে কি করে অপটিমাইজেশন, মানে তাদের বেনিফিটটা ম্যাক্সিমাইজ করা অবজেক্টিভ। সো এখানে যেমন রেভিনিউ আছে, রেভিনিউ থেকে কি হচ্ছে, রেভিনিউটা কে করতেছে, নন প্রফিট অর্গানাইজেশনের সোর্সটা কি দেখছেন? বাম পাশে ডায়াগ্রামটা দেখেন, সবার নিচে ট্যাক্সেশন, দ্যাট মিনস হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশনের রেভিনিউটা ইনপুট ম্যাটেরিয়াল কেনার আগে আসতেছে কোথায়, রেভিনিউ, যেটা সোর্স হচ্ছে ট্যাক্স। ট্যাক্স হইতে পারে নাও হইতে পারে, বাট এটা বোঝাচ্ছে যে ডোনেশনও হইতে পারে, এনজিওর ক্ষেত্রে সেটা ডোনেশন। সো নন প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে ফাইন্যান্সটা জেনারেলি আসে জেনারেলি পাবলিক থেকে বা সোসাইটির ওই ওনার থেকে, যারা কি আলটিমেট বেনিফিশিয়ারি। সেটা ক্ষেত্রে এনজিওর ক্ষেত্রে জেনারেলি, আপনারা এনজিওর নাম শুনছেন তো নাকি না? এনজিও নিয়ে সবাই কেউ জানে না একটা এনজিও বিজনেস পারফরমেন্স কেমন বা তার বিজনেস মডেলটা কি? হ্যাঁ, জানি স্যার। কি এটা কেউ বলবেন, শেয়ার করবেন যে না হোয়াট স্যার, ইজ, জানি না। স্যার এটা ওই নন প্রফিট অর্গানাইজেশন, এখানে অনেকে আছে স্যার। এই যে লোন দেয় স্যার, হ্যাঁ, আবার অনেকগুলো আছে ওই সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ, এগুলাও কাইন্ড অফ এনজিও। ওরা হচ্ছে স্যার সেভ দ্য চিলড্রেন শিশুদের নিয়ে কাজ করে ওই রোহিঙ্গা ক্যাম্পে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। যেমন স্যার ইন ডেপথ জানি না, একটু যদি ইন ডেপথ জানা যেত তাহলে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ও যেটা বলছে very ভালো কথা বলছে ও। যেটা ছিল, এনজিওটা হচ্ছে বেসিক্যালি এটা নন প্রফিট অর্গানাইজেশন ফার্স্ট অফ অল। এটা মেন অবজেক্টিভটা যদিও বাংলাদেশের পার্সপেক্টিভে এটা ভিন্ন, আমি জাস্ট জেনারেল স্ট্যান্ডার্ড এনজিওর অবজেক্টিভের কথা বলি বা বিজনেস মডেলের কথা বলি। বিজনেস মডেলটা এমন যে এনজিওটা হচ্ছে যে আপনার ওর বিজনেস মডেলটা এমন, ও ফান্ডিং করে হচ্ছে ফ্রম ইন্টারনাল এন্ড ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ডোনারের কাছ থেকে। ডোনার কারা? ডোনার হচ্ছে ওই সমস্ত লোকজন যারা হচ্ছে পোর বা প্রভার্টি এলিভেশনের জন্য, বা যারা হচ্ছে হেল্পলেস পিপল, তাদেরকে হেল্প করার জন্য ডোনেশন দিয়ে থাকে। এটা ইউনিসেফ হইতে পারে, এটা ইন্টারন্যাশনাল যে কোনো অর্গানাইজেশন হইতে পারে, বা কোনো কমিউনিটি হইতে পারে, বা কোনো ধনাঢ্য ব্যক্তিও হইতে পারে। সো ডোনারটা ক্লিয়ার তো, ডোনারটা হচ্ছে যারা ফান্ড দিচ্ছে, সো বিজনেসটাকে ফাইন্যান্স করতেছে, যারা এনজিও কে যারা ফাইন্যান্স করছে তারা হচ্ছে ডোনার। এন্ড ওই ডোনাররা আলটিমেটলি টাকা দেয় একটা পার্টিকুলার এজেন্ডা দিয়ে দেয়, যে হ্যাঁ আমি তোমার এনজিও তে টাকা দিব। সে ফর এক্সাম্পল ব্র্যাক, বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও। ব্র্যাকের কাজ কি? ব্র্যাক হচ্ছে ডিফারেন্ট এই ডোনারের কাছ থেকে কি করে পিচ করে, যে না আমার এই বাংলাদেশ সহ উগান্ডা, কানাডা, আফ্রিকাতে বিভিন্ন দেশে আমার কি আছে, এনজিও আছে, আমি অপারেট করি। সো তুমি এখানে কি করতে পারো, নির্দ্বিধায় ডোনেশন দিতে পারো। তো ওরা বিভিন্ন এই বড় বড় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে এগুলা দেখা এসে ডোনেশন আগে আনে, ফান্ড আনে। ফান্ড যারা দেয় তারা আবার কতগুলো কন্ডিশন দিয়ে দেয় আপনাকে,
যে আপনাকে ফান্ড দিব, বাট আপনি ফান্ডটা যে প্রপার ভাবে ইউটিলাইজ করতেছেন, ফান্ডটা যে প্রপার্টি এলিভেশনে কাজ করতেছেন, বা ফান্ডটা কিভাবে ইউটিলাইজ হবে এটার সম্পূর্ণ প্ল্যান আমাকে দেন। তাহলে ওইখানে আপনাকে প্ল্যান দিয়ে দিল যে না, এই ফান্ডটা থেকে আমি কি করব, এই প্রজেক্ট বানাবো, এই স্কুল বানাবো, এই হচ্ছে যে আপনার এডুকেশনাল ইনস্টিটিউশন হইতে পারে বা মাইক্রো ফাইন্যান্স হইতে পারে, যে সুদে মানুষকে টাকা দেওয়া প্রপার্টি এলিভেশনের জন্য উইদাউট এনি মানে স্পেসিফিক কন্ডিশন। সো যদিও এটা নামে মাত্র, বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি মাইক্রো ফাইন্যান্সের কথা বলেন, মাইক্রো ফাইন্যান্সের ইন্টারেস্ট রেট পড়ে যায় 25 থেকে 30%, যেখানে ব্যাংক থেকে আপনার আন্না হাজারির মতো, এই যে আন্না হাজারিকে দরবেশের মতো লোকজন টাকা পায় কত পার্সেন্টে, কোনো টাকা ছাড়াই ব্যাংকে টাকা লুট করে নিয়ে যাচ্ছে। সো সিনারিওটা বাংলাদেশে ভিন্ন, বাট এনজিওর বিজনেস মডেলটা হচ্ছে সামথিং লাইক দ্যাট। ডোনাররা টাকা দিবে বিজনেসে, এন্ড বিজনেসে একটা পার্টিকুলার এজেন্ডা যেটা সোশ্যাল বেনিফিট নিয়ে কাজ করবে, ওইটা ওদের কাজে ইউজ হবে, এন্ড ওই ফান্ডটা দিন শেষে অ্যাকাউন্টেবল হতে হবে, যে না এই ফান্ডটা এইভাবে ইউজ হয়েছে, যারা ডোনার তাদেরকে হিসাব দিতে হবে। সো এনজিওটা হচ্ছে বেসিক্যালি মোর লাইক দিস দ্যাট মডেল, যে এখানে ডোনার টাকা দিবে বা একটা পার্টিকুলার কমিউনিটি টাকা দিবে, সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কাজ হবে। বাট ওই অর্গানাইজেশন যারা টাকা নিচ্ছে তারা কিন্তু প্রফিট জেনারেশনের জন্য টাকা নিতে পারবে না, তাদের অবজেক্টিভ হচ্ছে সোশ্যাল বেনিফিট এনশিওর করবে। সোশ্যাল বেনিফিট এনশিওর করার ক্ষেত্রে যদি প্রফিট হয় হবে। বাট বাংলাদেশের সিনারিও বিভিন্ন, বাংলাদেশে দেখবেন যে ব্যাংকের কোটি কোটি টাকা মানুষের, গরিব মানুষের মায়েরা এই 25% 30% ইন্টারেস্ট নিয়ে প্রফিটের এক বিশাল করতেছে, সমুদ্র বানাইছে। সো এটা ভিন্ন। আলটিমেট এনজিওর অবজেক্টিভটা বা স্ট্যান্ডার্ডটা হচ্ছে ওইটা, ওইটা থেকে ডেভিয়েট হয়ে আমরা এখন এই লেভেলে আসি। সো প্রফিট এন্ড নন প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনার এমসিকিউ জন্য কোশ্চেন হচ্ছে অবজেক্টিভ ওরিয়েন্টেশন, কার কোন অবজেক্টিভ ওরিয়েন্টেশন, এন্ড আপনার আলটিমেট স্টেক হোল্ডার কারা। আলটিমেট স্টেক হোল্ডার ফর দ্য প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের ক্ষেত্রে ওনার বা শেয়ার হোল্ডাররা, আর নন প্রফিটের ক্ষেত্রে যারা বেনিফিশিয়ারিজ তারা। ক্লিয়ার? জি স্যার। স্টেক হোল্ডার মানে বুঝাচ্ছে যে আমরা শেয়ার হোল্ডারের নাম তো শুনে আসছি নাকি? জি স্যার, শুনছি। জি শেয়ার স্যার। হোল্ডার। আচ্ছা, স্যার আপনাদের মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো ফাইন্যান্সের ওরাও কি এনজিওর মধ্যেই পড়ে? হ্যাঁ, অবশ্যই এনজিওর মধ্যে পড়ে। মাইক্রো ফাইন্যান্স ওয়ান অফ দ্য ফাংশন অফ দ্য এনজিও। কিন্তু স্যার ওরা তো প্রফিট করতেছে, ওরা হ্যাঁ, ওরা তো তো প্রফিট করবেই, প্রফিট তো করতেছে স্যার তো। প্রফিটের এ- মানে পার্সেন্টেজও তো অনেক হাই, যেমন আশা আছে, অনেক। সুদীপ আছে, হ্যাঁ রে, আমি মানে সেটাই বললাম আপনাকে, গরিবরা আরো অবজেক্টিভ। গরিব হয়ে যাচ্ছে স্যার। মানে তাহলে মানে এনজিও মানে নন প্রফিট অর্গানাইজেশন, তাহলে নন ওরা হাইলাইট কিভাবে হলো? করতেছে যেটা, রাইট, আমি তো আপনার বললাম আগে, যেটা ওরা যেটা হাইলাইট করতেছে সেটা হচ্ছে যে এটা, ওরা যেটা হাইলাইট করে সেটা হচ্ছে যে সোশ্যাল বেনিফিট। লাইক আপনি ধরেন যে এতজন গরিব মানুষকে লোন দিচ্ছেন, ওরা এই লোনটা দিয়ে এতজন স্বাবলম্বী হয়েছে, ওরা ওইটাকে হাইলাইট করে এজ এ পাবলিক বেনিফিশিয়ারিজ কারা, এই গরিব মানুষগুলা, হেল্পলেস মানুষগুলা যাদেরকে ব্যাংক লোন দেয় না, ওরা সহজ শর্তে লোন দেয়, ওরা ওইটাকে হাইলাইট করে। বাট এটার ভিতরে যে ওরা কোটি কোটি টাকা প্রফিট বানাচ্ছে ওই ফান্ড দিয়ে, যেটা ব্যাংক ইন্টারেস্ট রেট থেকে কয়েক গুণ বেশি, এটা কেউ স্ক্রুটিনাইজ করে না, এটা নিয়ে কেউ কোশ্চেন করে না, বা ওইটা যারা ডোনার তারা ওইটা বুঝেও না, বা ওরা ওই ধরনের কোশ্চেনও করে না। বুঝা গেছে কথা? জি স্যার, ওরা জি যেটা সেটাই। হাইলাইট কারণ করে, হাইলাইট এরিয়াটা ডিফারেন্ট, বাট মেইন জিনিসটা হচ্ছে এটা, কারণ এটা এনজিও হচ্ছে তো স্যার রিয়েলিটি। ওরা প্রফিট করলে ওই প্রফিটটাও তারা আবার এই সোশ্যাল ওয়েলফেয়ারে আবার ব্যয় করে, কিন্তু মাইক্রো ওটা ফাইন্যান্স এটা ওটা করে না। এনজিওতেও ওই একই জিনিস, ওই ফাংশনের ক্ষেত্রে ওরা ওইটাই ইউজ করে। সো আপনার এনজিওর আন্ডারে মাইক্রো ফাইন্যান্স অবভিয়াসলি একটা পার্ট। স্যার এটা কি শুধু বাংলাদেশের ক্ষেত্রেই এমন, নাকি ওয়ার্ল্ড ওয়াইড স্যার এই মাইক্রো ফাইন্যান্স এমন ব্যাপারটা আছে, বা তারাও এমনটা মাইক্রো করতেছে? ফাইন্যান্স ব্যাপারটা আছে, বাট ওই ইন্টারেস্ট রেটটা ডিবেটেবল, এন্ড আদার কন্ডিশনস এন্ড মোরাল এথিক্স এর পার্টটাও আছে এখানে। লাইক আপনি বাংলাদেশের কথা যদি বলেন, বাংলাদেশে এনজিও তে যে প্রফিট জেনারেট করতেছে, প্রফিটটা আবার রিইনভেস্টমেন্ট কতটুকু হচ্ছে, এখান থেকে প্রফিট মানে ড্রেনেজ হচ্ছে কতটুকু, সেটা হচ্ছে মেন জায়গা, কোশ্চেনের জায়গা। বুঝা গেছে কথা আমার? বাংলাদেশে তো স্যার যারা এই মানে ক্ষুদ্র ঋণগুলো নিচ্ছে বা এই এনজিও থেকে নিচ্ছে, তারা মানে সারা বছরই নিতে হচ্ছে, মানে একটা লোন পরিশোধ করতে হয় আরেকটা থেকে লোন নিয়ে স্যার। তো তাহলে তো আর মানে স্বাবলম্বী তো আর হচ্ছে না, এটা তো অধঃপতন। রিয়েল সিনারিও, আপনি যেটা বলতেছেন, দিস ইজ দ্য রিয়েল সিনারিও, দিস ইজ দ্য রিয়েল ইম্প্যাক্ট টু দ্য সোসাইটি, this is the actual scenario basically. So whatever is happening under the carpet is the real scenario. Whatever we are seeing in the name of social benefits, that is
বেসিক্যালি ইজ দ্য রিয়েল পিকচার টু দ্য ডোনার্স। ওকে, সো আপনাকে যা দেখাচ্ছে, বা আপনি তো রিয়েল সিনারিও জানেন, কারণ আপনি আপনি এটা অডিট করেন, বা আপনি এটা বিজনেস স্ট্রাকচার বা মডেল সম্পর্কে জানেন, বা রুরাল এরিয়াতে এটার ইম্প্যাক্টটা কতটুকু সেটা আপনি দেখতেছেন নিজের চোখে। বাট যারা নাকি অন দা আদার হ্যান্ড আদার সাইডে আছে, যারা ডোনার, যারা টাকা দিয়ে বিজনেস চলতেছে, তারা তো ওই পিকচারটা জানে না। জানলে তো অবভিয়াসলি এখানে ইনভেস্ট করতো না। তারা চিন্তা করে যে না, যাই করুক, ওরা কি করতেছে, সোশ্যাল বেনিফিট করতেছে, সোশ্যাল ওয়েলফেয়ারে ফান্ডটাকে কাজে লাগাচ্ছে। এটা হচ্ছে মেন। আরেকটা স্যার জিনিস হচ্ছে, তারা যেটা হাইলাইট করে সেটা হচ্ছে যে বিজনেসের, যে একটা বিজনেস কখনোই তো মানে লস মেকিং হইতে পারে না। সো তারা ওইটা বোঝায় যে প্রফিট জেনারেট করতেছি, এই প্রফিটটা আবার রিইনভেস্ট করতেছি, ওইটা তারা অন্যভাবে কি করে প্লেসমেন্ট করে। সো ইটস অল অ্যাবাউট দ্য মোরাল এন্ড ইথিক্যাল পার্ট। সো ওই সকল বিজনেস মডেলের ক্ষেত্রে আপনার সোসাইটি বেনিফিট কতটুকু হয় এটাও ডিবেটেবল। অন দা আদার হ্যান্ড, সোসাইটি বেনিফিট যতটুকু হয় তার চেয়ে বেশি বার্ডেন হয়। সো কতজন লোক লোন নিয়ে লোন পরিশোধ করে স্বাবলম্বী হয়েছে, এটা একটা কোশ্চেন। যেমন অন দা আদার হ্যান্ড, আপনার এই বিজনেস মডেলটার পিউরিফিকেশন দরকার আছে। এই পিউরিফিকেশনটা হয়তো বাংলাদেশে তারা এতটাই পাওয়ারফুল যে গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় টাকা দিয়ে সেটা ওটা কি করে নিচ্ছে, ম্যানেজ করে নিচ্ছে। সো বাংলাদেশে সবকিছু পসিবল। আপনি এনজিও নিয়ে আসেন, এনজিও তে যা ফরেন ফান্ড আসে, ব্যাংকে টাকা রাখতেছেন, এটা লুট করে এনপিএল হয়ে যাচ্ছে 100%, 70%, 30%, ওটার খবর না। আপনি এনজিও নিয়ে পড়ে আছেন। এনজিও তো হয়, হচ্ছে, নামে হচ্ছে, বাট বেনামে, নামে বেনামে যে হচ্ছে এগুলো দেখতেছেন না। ব্যাংক থেকে টাকা নিয়ে যাচ্ছে, আপনার এনপিএল হয়ে যাচ্ছে, ডিফল্ট লোন হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা, সেটা তো ডিফারেন্ট পার্ট। হ্যান্ড রেজ ওইটা তো করছেন। বড় বড় লোকের জন্য ওইটা স্যার ঠিক আছে, হাজার হাজার কোটি টাকা নিবে, কিন্তু গরিব তো আর হাজার হাজার কোটি টাকা নিতে পারে না, বা এনজিও তো হাজার হাজার কোটি দ্যাটস টাকা ওয়াই দেবে না। ওই সফট কর্নারটা ইউজ করতেছে হচ্ছে আপনার এনজিও গুলা। এনজিও গুলা কি করতেছে, আপনার বলতেছে যে না, আমাদের কোনো কন্ডিশন নাই, কিচ্ছু নাই, আপনি লোন নেবেন, বাট ইন্টারেস্ট দিবেন 30% হারে। কিন্তু মানুষজন বিপদে পড়ে কি করবে, 30% ইন্টারেস্ট নিচ্ছে। সো বিজনেস মডেলটা বেসিক্যালি রিয়েল পিকচারে এটা, বাট এনজিও বা নন প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে আরো অনেক অর্গানাইজেশন আছে, আঞ্জুমান মফিদুল আছে, বা আরো অনেক এনজিও বা নন প্রফিট অর্গানাইজেশন আছে যাদের উদ্দেশ্যটা কি, প্রফিট মেকিং করা না, এনশিওর করা যে সোসাইটিকে একটা পার্টিকুলার বেনিফিট দিচ্ছে। এটা হচ্ছে মেন। সো আমরা টপিক থেকে দূরে সরে যাচ্ছি। আর একটা কোশ্চেন ছিল। স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলেন। স্যার আচ্ছা, এনজিও যখন প্রফিটেবল হয় তখন কি ডোনার্সরা এর থেকে ডোনার্সরা বেনিফিট পায়? বেনিফিট পায় কিনা সেটা, ডোনার তো ডোনারই, ডোনার স্যার মিনস ইন আপনি, রিয়েল সিনারিও ধরেন বাংলাদেশের ক্ষেত্রে কি এরা কি ডোনার্সরা ডোনার্সরা পায় কি? কখনোই ডোনার্সরা কখনোই বেনিফিট চায় না। তারা এনশিওর করতে চায় ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, যে আমি এই ফান্ডটা তোমাকে দিছি ফর দ্য সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়েলফেয়ারে এটা কতটুকু অপটিমাইজ হইতে ইউজ করতেছো সেটার অ্যাকাউন্টিং আমাকে দিবা, সেটার হিসাব আমাকে দিবা, ওইটা চায়। ইন জেনারেল সিনারিওতে বললাম। তবে পার্টিকুলার কিছু আছে, তারা হয়তো বা রিটার্ন চায়, এটা আবার অন্য কোথাও অন্য ডেস্টিনেশনে রোল করতে পারে ফান্ডটা, এটা ডিফারেন্ট, ডিপেন্ড করতেছে যে ফান্ড দিচ্ছে তা সে কি কন্ডিশনে দিচ্ছে ওটার উপর। এগেন বলতেছি, এটা হচ্ছে সাবজেক্ট টু সার্টেন কন্ডিশন ডোনাররা ফান্ড দিয়ে থাকে। এখন যার যে এজেন্ডা, সে ফর এক্সাম্পল ইউনিসেফ, ইউনিসেফ চিলড্রেন নিয়ে কাজ করে। এখন আপনি ইউনিসেফ থেকে ফান্ড নিতে গেলে চিলড্রেনের ওয়েলফেয়ারে কোনো কাজ করতেছেন, বা চিলড্রেন নিয়ে যত ধরনের কন্ডিশন আছে ওরা ওই কন্ডিশন গুলো দিবে। সো সামথিং লাইক দ্যাট, যেই ডোনার যেই এজেন্ডা নিয়ে কাজ করতেছে, ওই ডোনার তার ওই এজেন্ডা গুলো ফুলফিল হচ্ছে কিনা সেটা কন্ডিশনের মাধ্যমে ফান্ড যখন ডোনেট করবে এন্ড অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে সেটা এনশিওর করবে। ক্লিয়ার? আরেকটা কোশ্চেন আসলো, কে জানি বলতেছিলেন এই কোশ্চেনে। আর আমি বলতেছিলাম কিন্তু উনি ভুলে ফেলাইছি, এটাই আমার জিজ্ঞাসা ছিল স্যার। এটাই মেইনলি, ওই যে এভরিথিং গভর্ন বাই দ্য কন্ডিশনস, যে আমি কি কোন আমার জানার একটা এজেন্ডা থাকে, ওই এজেন্ডা অনুযায়ী ফান্ড দেয়, এন্ড ফান্ডের রেগুলার অ্যাকাউন্টিং হয়, এন্ড এটা রিপোর্টিং হয় তাদের কাছে, ডোনারের কাছে। সো আপনি যে কন্ডিশন দিচ্ছেন, ডোনারের কন্ডিশনটা এখানে প্রাইম, আপনার কন্ডিশন অনুযায়ী হচ্ছে কিনা সেটা অডিট করার দায়িত্ব অডিটরের। জি বলেন। স্যার আমি জানতে চাইছিলাম যে ওই ডোনার যে এই এনজিও প্রতিষ্ঠানগুলিকে অর্থ সরবরাহ করে, তারা যে সামান্য হলেও বেনিফিট পায়, এটা কি নির্ধারিত নাকি অনির্ধারিত? কোনটা বুঝি নাই। এনজিও প্রতিষ্ঠানগুলিকে ডোনাররা যে অর্থ সরবরাহ করে, যেমন হুম, ইউনিসেফ টাকা দেয়, হুম, বাংলাদেশের এনজিও গুলাকে দেয়, হুম, হুম। তারা যে এই টাকাগুলো সরবরাহ করে, এখান থেকে যে তারা ইন্টারেস্ট নেয়, এটা কি নির্ধারিত নাকি অনির্ধারিত? এইটা ডিপেন্ড করতেছে হচ্ছে সাবজেক্ট টু দা
কন্ডিশন এট দ্য টাইম অফ গিভিং ডোনেশন। ডোনেশনের সময় যদি কন্ডিশন দেওয়া থাকে যে না, আমাকে প্রফিট দিতে হবে, এটা আবার অন্য অন্য পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে আবার সে সোশ্যাল ওয়েলফেয়ারে ইনভেস্ট করবে, সেটা হইতে পারে। বুঝা গেছে কথা? এটা কন্ডিশন অনুযায়ী ডিপেন্ড করে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, প্রসেনজিৎ চৌধুরী একটা কমেন্ট করছে, সেটা হচ্ছে যে টপিক গুলো একটু স্টাডি শেষ, একটু রিভিউ করাবেন। কোন টপিক গুলো স্টাডি শেষ প্রসেনজিৎ? চ্যাপ্টার 1 এর? চ্যাপ্টার 1 এ স্যার। চ্যাপ্টার 1ই পড়াচ্ছি। আপনার কোনো কোশ্চেন থাকলে অবভিয়াসলি আজকে রেজ করবেন। ওকে, চ্যাপ্টার 1 রিলেটেড এনি কাইন্ড অফ কোশ্চেন আজকে এই চ্যাপ্টারের শেষে যদি থাকে আপনারা রেজ করবেন, ঠিক আছে প্রসেনজিৎ? এটা চ্যাপ্টার জি 1 এর স্যার। টপিক সব এগুলো। আচ্ছা, জি আমরা স্যার, যেটা নিয়ে সন্দীপ কথা স্যার। বলছিলাম সেটা হচ্ছে শেয়ার ওকে হোল্ডার। তো আমরা জানি শেয়ার হোল্ডার, হু আর দ্য শেয়ার হোল্ডার, হু স্যার আর দ্য যারা একটা সার্টেন পার্ট অফ দ্য বিজনেস কে ওন করে, টাকা দিয়েছে ওই সার্টেন পার্টের ইয়ে করার জন্য। ইকুইটি ফান্ডার, রাইট? জি স্যার। ওকে, সো স্টেক হোল্ডার কি? অনেক সময় মনে হয় না যে শেয়ার হোল্ডার বা স্টেক হোল্ডার একই জিনিস? আর দ্য সেম? স্যার আমি তো এটা এখনো জানি যে তারা সেম, আই এম নট কোয়াইট শিওর যে তারা সেম না কিনা। স্যার, স্টেক হোল্ডার কোম্পানির এমপ্লয়ি হতে পারে, কিন্তু শেয়ার হোল্ডার কোম্পানির এমপ্লয়ি কি হতে পারে? ভেরি গুড। তাহলে স্টেক হোল্ডার আর শেয়ার হোল্ডারের পার্থক্যটা কে বলবেন? বলতে তাহলে পার্থক্যটা কি দাঁড়ায়? তার পার্থক্যটা হচ্ছে স্টেক হোল্ডার হচ্ছে তারা যারা হচ্ছে কোম্পানিতে তাদের রাইট আছে, সেটা এমপ্লয়ি হতে পারে বা ওনার যারা আছে তারাও হতে পারে। আর শেয়ার হোল্ডার হচ্ছে যারা যাদের শেয়ার আছে স্যার কোম্পানিতে। স্যার, স্টেক হোল্ডার বলতে আমি যতটুকু জানি সেটা হচ্ছে কোম্পানির যারা ম্যানেজমেন্টে যারা কাজ করে বাট শেয়ার নাই তাদের, তাদেরকে স্টেক হোল্ডার আর কি বলে। ওকে, অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে, তবে যেটা একটা কোশ্চেন। স্যার, স্টেক হোল্ডার বলতে এখানে হচ্ছে মানে যে কোম্পানিতে যে এন্টিটিতে ওনারা ইনভেস্ট করবে তাদের একটা ইন্টারেস্ট থাকবে। স্টেক হোল্ডাররা হচ্ছে ওদের যদি কোনো ইন্টারেস্ট থাকে যে কোনো কোম্পানিতে, সেটা লোন দিয়ে হোক বা শেয়ার হোল্ডার হোক বা এমপ্লয়ি হোক, এটা তাদের ইয়ের উপরে, তাদের ইন্টারেস্টের উপর নির্ভর করবে যে সে কোন আঙ্গিকে এখান থেকে সে টাকার বেনিফিটটা নিবে। ভেরি গুড, ভেরি গুড। ওকে, সো মোটামুটি সবাই ক্লোজলি আনসার দিয়েছেন, দু একজন ছাড়া। মেইন জিনিসটা হচ্ছে স্টেক হোল্ডার হচ্ছে ব্রডার এরিয়া। স্টেক হোল্ডার হচ্ছে সবকিছু ইনক্লুড করে, যার কোম্পানিতে স্টেক আছে, যার বিন্দুমাত্র বেনিফিট আছে, সেই স্টেক হোল্ডার। বুঝা গেছে কথা? অ্যান্ড শেয়ার হোল্ডার্স আর দ্য ওয়ান অফ দ্য পার্ট অফ স্টেক হোল্ডার্স। কথা বোঝা গেছে? স্টেক হোল্ডারটা হচ্ছে সবাই ইনক্লুড স্টেক হোল্ডারের মধ্যে, যার কোম্পানিতে বিন্দুমাত্র স্টেক আছে সেই স্টেক হোল্ডার। সেটা এমপ্লয়ি হইতে পারে, সেটা কোম্পানির আপনার শেয়ার হোল্ডার হইতে পারে, লেন্ডার হইতে পারে, ঠিক আছে? সো স্টেক হোল্ডার মানে বা সাপ্লায়ার হইতে পারে, আপনার র মেটেরিয়াল প্রোভাইডার হইতে পারে, ঠিক আছে, ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইডার হইতে পারে। স্টেক হোল্ডার ইজ এভরিথিং হু আর কানেক্টেড উইথ দ্য অর্গানাইজেশনস। মনে থাকবে কথাটা? ট্যাক্স অথরিটি, স্যার, ট্যাক্স yes, স্যার। অথরিটি। এভরিওয়ান, এভরিওয়ান হইতে পারে, এভরিওয়ান, এভরিওয়ান যে আপনার কোম্পানি থেকে বেনিফিটেড সেই স্টেক হোল্ডার। গভর্নমেন্ট এজেন্সি, ট্যাক্স এজেন্সি, ঠিক আছে, বিসেক লিস্টেড হইলে, সো এনি এনি কাইন্ড অফ people or organizations who has any stake in the organizations, they are the stakeholders. এটা ইন্টারনাল হইতে পারে, এক্সটার্নাল হইতে পারে। ক্লিয়ার? সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। এন্ড শেয়ার হোল্ডার তো বোঝাই যাচ্ছে যে ইকুইটিতে যার ইনভেস্টমেন্ট আছে। সো স্টেক হোল্ডার আর শেয়ার হোল্ডার নেই, যেন কোনো কনফিউশন না থাকে। সেকেন্ড যেটা হচ্ছে যে সাস্টেনেবিলিটি। আমরা এতক্ষণ প্রফিট নিয়ে কথা বলতেছিলাম না, যে প্রফিট ম্যাক্সিমাইজেশন বা শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। সো মডার্ন ডে বিজনেসে প্রফিট থেকে আরেকটু উপরের যদি কোনো কথা কিছু বলেন যে না, প্রফিট তো সবাই করে, বাট সাস্টেনেবল প্রফিট কয়জনে করে বা সাস্টেনেবিলিটি নিয়ে কয়জনে ভাবে, এটা হচ্ছে প্রফিট থেকে আরেকটু উপরে, উপরের ধাপ। সে ফর এক্সাম্পল, আপনার যদি এক্সাম্পল দেই, ধরেন যে একটা অর্গানাইজেশন, ধরেন যে এফএমসিজি। এফএমসিজি তে নাম শুনছেন নাকি? না, ইন্ডাস্ট্রির নাম শুনছেন এফএমসিজি? না স্যার। নো স্যার। এফএমসিজি মানে হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা কনজিউমেবল গুডস। ওকে, সো এটা ওটার মধ্যে পড়ে আপনার ইউনিলিভার, নেসলে,
ঠিক আছে, মেরিকো, এই ধরনের ইন্ডাস্ট্রি গুলা, যারা কনজিউমার গুডস, ডেইলি ইউজেবল কনজিউমার গুডস গুলাই কি করে, সাপ্লাই দেয়। সো এফএমসিজি ইন্ডাস্ট্রিতে আপনি দেখবেন যে কিছু কিছু অর্গানাইজেশন আছে যারা শুধু প্রফিট নিয়ে চিন্তা করে না, তারা চিন্তা করতেছে একটু আপার লেভেল। প্রফিট তো আসি, প্রফিটের বাইরে আরেকটা নেক্সট টায়ার। প্রফিটটা হচ্ছে বেসিক টায়ার। আপনাকে সাস্টেন করতে গেলে বিজনেসে, আপনাকে সার্ভাইভ করতে গেলে কি করা লাগবে? সার্ভাইভ করতে গেলে আপনাকে কি করা লাগবে? প্রফিট করা লাগবে, একটা সার্টেন লেভেল প্রফিট করা লাগবে। কথা বোঝা গেছে না বোঝা যায় না? আপনি বিজনেস করতেছেন, আপনার যদি প্রফিট না থাকে আপনি কি সার্ভাইভ করতে পারবেন? নো স্যার। সো প্রফিট লাগবে। প্রফিটটা হচ্ছে আপনাকে সার্ভাইভের জন্য অবশ্যই একটা সার্টেন লেভেল প্রফিট লাগবে। বাট এমন বহুত অর্গানাইজেশন আছে যার প্রফিট অনেক টাকা হয়ে গেছে, তার বহুত সারপ্লাস আছে। এবার প্রফিট থেকে নেক্সট টায়ার, আপনি যখন চিন্তা করছেন যে না আপনার বেসিক নিড ফুলফিল হয়ে গেছে, যে আপনি যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করতেছেন, যেই এরিয়াতে, যে জিওগ্রাফিক্যাল লোকেশনে বিজনেস করতেছেন, সেখান থেকে আপনি প্রফিট আর্ন করতে পারতেছেন। বাট এজ এন ওনার, এজ এন এন্টারপ্রেনার, আপনাকে নেক্সট টায়ার চিন্তা করতে হবে। ওই নেক্সট টায়ারটা কি? ওই নেক্সট টায়ারটা হচ্ছে সাস্টেনেবিলিটি। সবার আগে জাস্ট হচ্ছে এই এটা শুধুমাত্র লার্নিংটা শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড হইলে হবে না, চিন্তা করতে হবে যে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কি হচ্ছে। সো প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে আপনি যখন এমএনসি এর কথা চিন্তা করেন, এমএনসি গুলো এখন মোর অ্যাবাউট কনসার্ন অ্যাবাউট দেয়ার সাস্টেনেবিলিটি, দেয়ার সাস্টেনেবিলিটি অফ দেয়ার বিজনেস মডেল, সাস্টেনেবিলিটি অফ দ্য অপারেশনস ইন এ পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া। সো সাস্টেনেবিলিটি ইজ এভরিওয়্যার। আপনি যে র মেটেরিয়ালটা ইউজ করতেছেন, এই র মেটেরিয়ালটা আপনি কতদিন যাবত পাবেন এভাবে, এই দামে বা এই অ্যাভেলেবিলিটি কতদিন ধরে পাবেন? এটার ইম্প্যাক্টটা কি? এই র মেটেরিয়াল ইউজের ফলে পরিবেশ থেকে কি আপনি এক্সট্রাক্ট করতেছেন? সো এই যে কনসিডারেশন গুলা, এগুলা হচ্ছে নেক্সট টায়ার। প্রফিট হচ্ছে, প্রফিটের পরে যদি আপনি আর একটু অনন্য উচ্চতা নিতে চান নিজের কোম্পানিকে, নেক্সট গোলটা হচ্ছে টু এনশিওর দ্য সাস্টেনেবিলিটি, টু এনশিওর দ্য সাস্টেনেবল প্রফিট। মনে থাকবে কথাটা? So sustainability is something that an organization admires to ensure. সাস্টেনেবিলিটি হচ্ছে প্রফিট করতেছেন, ওকে, প্রফিটের পরেও নেক্সট স্টেপ অফ দ্য সাকসেস ফর দ্য অর্গানাইজেশন, নেক্সট গোল। সো ফর দ্য এমএনসি এন্ড আদার অর্গানাইজেশন, প্রফিটের বাইরেও নেক্সট গোলটা কি থাকে? যে লঙ্গার ভার্সনে তার বিজনেসের মডেলটা যেন সাস্টেনেবল হয়। সাস্টেনেবিলিটি ইজ বেসিক্যালি দ্যাট থিং, যেটা হচ্ছে যে লং রানে আপনার অবজেক্টিভ ফুলফিল করবে, বাট উইদাউট কম্প্রোমাইজিং ফিউচার জেনারেশন, without compromising future world, without compromising future environment. So sustainability is something like that. Clear? এখন একটা বিজনেস কতটা সাস্টেনেবল ওয়েতে বিজনেস করতেছে, এটা ডিপেন্ড করতেছে তার তার বিজনেস ইথিক্স এন্ড কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির উপর। সো এটা এটা আস্তে আস্তে যখন হায়ার স্টেজে যাবেন তখন বুঝবেন, বাট আপাতত এটা জেনে রাখেন যে একটা অর্গানাইজেশন শুধু প্রফিটের জন্য বিজনেস করে না, প্রফিটের বাইরে আর অনেক ওয়ার্ড আছে। এটার মধ্যে একটা নেক্সট ধাপ যেটা, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি এনশিওর করা। যাই বিজনেস করতেছেন, যেই ইন্ডাস্ট্রিতে বিজনেস করতেছেন, ওই ইন্ডাস্ট্রি বিজনেসটা সাস্টেনেবল কিনা, আপনার কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটিতে কি, আপনি কি লং রানে সাস্টেন করতে পারবেন না পারবেন না, নাকি না একটা পার্টিকুলার টাইমের পর আপনার প্রোডাক্ট, আপনার বিজনেস মডেলটা বিলীন হয়ে যাবে। এটাকে সাস্টেনেবিলিটি বলে। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন আছে সাস্টেনেবিলিটি নিয়ে? ক্লিয়ার স্যার। স্যার স্মার্ট ওয়াইতে বিজনেস করা এটা কি এর সাথে মানে এটা ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য সাস্টেনেবল বিজনেস, ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য সাস্টেনেবল বিজনেস। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা এটা দেখেন যে সাস্টেনেবিলিটি নিয়ে যেটা বললাম, একটা বলতেছি যে দ্য অ্যাবিলিটি টু মিট দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য অ্যাবিলিটি অফ দ্য ফিউচার। সোজা কথা হচ্ছে আপনি যা করতেছেন এখন, এটার ফিউচার ইম্প্যাক্ট কি হয় না, অ্যাডভার্স টু দ্য সোসাইটি যেন না হয়, অ্যাডভার্স টু দ্য নেক্সট জেনারেশন যেন না হয়। যেমন সে ফর এক্সাম্পল আপনি সামিত, সামিত যদি ধরেন যে আপনার ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য যদি ইউরেনিয়াম ইউজ করে, ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য যদি এমন কিছু ইউজ করে যেটা কি, যেটা সোসাইটির ইম্প্যাক্ট অনেক বেশি, সো লং রানে হয়তো বা ওই বিজনেস মডেলটা সাস্টেন করবে না। সো তার জন্য কি চিন্তার বিষয় কি, সে যে র মেটেরিয়ালটা ইউজ করতেছে এটা রিনিউয়েবল হলে ভালো, এটা এমন কিছু হওয়া উচিত যেটা এনভায়রনমেন্টের দূষণ হচ্ছে না, যেটা ফিউচার জেনারেশনের উপর ইম্প্যাক্ট নেয়। সো সাস্টেনেবল বিজনেস, আপনি প্রফিট করতেছেন কোটি কোটি টাকা, বাট আলটিমেটলি দিন শেষে কি,
আপনার এই বিজনেস মডেলটা সাস্টেনেবল না, একটা সময় গিয়ে আপনাকে এটা বন্ধ করতে হবে, কারণ এটা সোসাইটির ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্টটা কি হিউজ। এটাকে বলতেছে সাস্টেনেবিলিটি। বিজনেস সাস্টেনেবিলিটি কি? আপনি যে বিজনেস মডেল করতেছেন ওই বিজনেস মডেলটা কতটুকু যাবে ইন ফিউচারে এটা কতদিন চলবে, এটা কি আজীবন চলবে, এটা কি নাকি না একটা পার্টিকুলার সময় পর এটা এনভায়রনমেন্টের এমন একটা সিচুয়েশন করবে, হ্যাজার্ড ক্রিয়েট করবে, যেটা একটা পার্টিকুলার টাইমের পর বন্ধ করে দিতে হবে। অ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি, এই সাস্টেনেবিলিটি এনশিওর করার জন্য বেসিক্যালি এটা আসে কোথা থেকে? বিজনেস ইথিক্স থেকে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে। আপনার মনের মধ্যে এটা জাগ্রত হচ্ছে না, আমি সোসাইটির জন্য যা করতেছি, অনলি প্রফিট আর্ন বা প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ নট দ্য গোল অফ দ্য অর্গানাইজেশন ইন দ্য লং রান। লং রানে আপনাকে অবভিয়াসলি চিন্তা করতে হবে হাউ ইউ আর অ্যাডিং বেনিফিট টু দ্য সোসাইটি, হাউ ইউ আর কন্ট্রিবিউটিং টু দ্য সোসাইটি, হাউ ইউ আর ম্যাক্সিমাইজিং দ্য ওয়েলথ অফ দ্য সোসাইটি। বুঝা গেছে সাস্টেনেবিলিটি? আচ্ছা, এটা আসেন এই যে অবজেক্টিভ নিয়ে কথা বলছে, অবজেক্টিভ নিয়ে অলরেডি কথা শেষ। প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রাইমারি অবজেক্টিভ। সো আলটিমেটলি প্রফিটের সাথে দুইটা জিনিস কানেক্টেড, একটা হচ্ছে প্রফিট অর ওয়েলথ ম্যাক্সিমাইজিং সাবজেক্ট টু দ্য রিস্ক এন্ড কি ল এন্ড কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আপনি চিন্তা করেন যে একটা বিজনেস, যে বিজনেস মডেলে হাই রিস্ক, তার প্রফিট কি কম হবে না বেশি হবে? কম হওয়ার কথা। হাই রিস্ক হাই গেইন। বেশি হবে স্যার। রিস্কে প্রফিট বেশি হয় স্যার। একটা এক্সাম্পল দেন তো দুইটা বিজনেস মডেলের, একটা হাই রিস্ক বিজনেস মডেল, একটা লো রিস্ক বিজনেস মডেল, বলেন। যে কোনো একটা এক্সাম্পল দেন যেটা কমন ডেইলি কমোডিটি নিয়ে কাজ করে, এটা ধরেন যে বেসিক রিস্ক কম, ধরেন যে একটা মুদির দোকান, বা ধরেন যে একটা আপনার আপনার জেনারেল ডেইলি প্রোডাক্ট ইউজ করে, যে মেরিকো, ধরেন যে তেল বানায় প্যারাশুট তেল। সো মেরিকোর বিজনেস মডেলের রিস্ক, আর যদি ধরেন যে আপনার রিস্ক টু দা সামিট, যে ইলেকট্রিসিটি জেনারেট করতেছে, দুইটা রিস্ক কি সেম বিজনেস মডেলের? কথা বলে না। না স্যার, দুইটা রিস্ক তো স্যার সেম হবে না। কারণ একটা ইলেকট্রিসিটি তৈরি করছে সেটা হচ্ছে আলাদা পার্সপেক্টিভে, আর একটা হচ্ছে মোদি মোদি জিনিস তৈরি করছে সেটা তো স্যার আলাদা একটা পার্সপেক্টিভে। আলাদা পার্সপেক্টিভ। এটার বিজনেস সাস্টেনেবিলিটি একরকম, ওইটার বিজনেস সাস্টেনেবিলিটি আরেক রকম। এটা একটা পার্টিকুলার সময়ের পরে সোসাইটিতে ইম্প্যাক্ট নেগেটিভ আছে যদি এটা রিনিউয়েবল এনার্জি না হয়। ওটার ক্ষেত্রে নাই কি তেল আপনি মাথায় দিতেই হইব, প্যারাশুট দেন আর যাই দেন, তেল তো দিতেই হইব মাথায়, নাকি? তাহলে বিজনেস মডেল অনুযায়ী রিস্কটা ভেরি করে, অ্যান্ড অ্যাজ ওয়েল এজ রিস্কের সাথে রিটার্নটাও ভেরি করবে। সো একটা শেয়ার হোল্ডার বা ওনার যদি ধরেন যে মেরিকোতে ইনভেস্ট করে, আরেকজন যদি ধরেন যে সামিতে ইনভেস্ট করে, দুজনের এক্সপেক্টেড রিটার্ন কি সেম হবে? না ও স্যার। অবভিয়াসলি সেম হবে না। বা আপনি হাইটেক পার্কে ইনভেস্ট করছেন, ওয়ালটনের মতো কোম্পানিতে ইনভেস্ট করছেন, বা হচ্ছে এর সিমিলার টাইপ অফ ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছেন, বা আমি এমন কোন একটা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছেন যেখানে আপনার প্রফিট মার্জিন হচ্ছে আপনার 40%, আর নেসেসারি প্রোডাক্টের ক্ষেত্রে চাল ডাল এগুলোতে ক্ষেত্রে আপনার প্রফিট মার্জিন ম্যাক্সিমাম 7 থেকে 10%। সো যে বিজনেস মডেলের রিস্ক বেশি সেটা রিটার্ন বেশি, এটা বিজনেস ফাইন্যান্সের বেসিক জিনিস। হাই রিস্ক স্যার, হাই হাই রিস্ক রিটার্ন। হাই গেইন। সো হাই রিটার্ন, আপনাকে প্রফিট ম্যাক্সিমাইজেশন আপনি বলতেছেন যে শেয়ার হোল্ডাররা অলওয়েজ চায় যে তার প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে। এখন প্রফিট ম্যাক্সিমাইজ করার, আপনি যে প্রফিট ম্যাক্সিমাইজ করবেন আপনার এক্সপেক্টেড প্রফিটটা কেমন হবে এটা ডিপেন্ড করতেছে আপনি কি পরিমাণ রিস্ক নিচ্ছেন। কে রিস্কটা নেয়, কি আলটিমেটলি রিস্কটা কার, বিজনেসের রিস্কটা কার উপর যায়? শেয়ার Shareholder. হোল্ডারদের। ভেরি গুড। সো শেয়ার হোল্ডাররা যেই পরিমাণ রিস্ক নিচ্ছে, তার রিটার্নটা তার রিস্ককে কমেনসুরেট করতেছে কিনা, তাকে ওই প্রপোর্শনে রিটার্ন দিচ্ছে কিনা, সেটা চেক এন্ড ব্যালেন্স করার দায়িত্ব শেয়ার হোল্ডারই। এখন ধরেন যে একটা শেয়ার হোল্ডার যে ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে, সে ফর এক্সাম্পল বাংলাদেশের শেয়ার মার্কেটের কথা যদি বলেন, যে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, তো আপনি একটা কোম্পানির শেয়ার হোল্ডার। সো আপনি শেয়ার মার্কেট থেকে যে পরিমাণ রিটার্ন পাচ্ছেন আর এফডিআর রেখে যদি একই পরিমাণ রিটার্ন পান, তাহলে কেউ কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে? না স্যার, ইয়েস অর নো? বরঞ্চ ওইখানে তো স্যার ঝুঁকি থাকবে যে আমার No, তো sir. লস হতেই পারে, আর আমি তাহলে সেই হিসেবে একটা ফিক্সড একটা। ভেরি গুড। তাহলে আমরা জেনারেলি বাংলাদেশ মার্কেটে শেয়ার মার্কেটের এই অবস্থা কেন? রিজনটা এটাই, যে হাই রিস্ক লো রিটার্ন, যেখানে আপনার এফডিআর থেকে রিটার্ন ভালো, সবাই শান্তিতে ওইখানে টাকা রাখতেছে। সো একটা একটা ইকোনমি কিভাবে কেমন করতেছে,
তার একটা ওয়ান অফ দ্য বেসিক ইন্ডিকেটর হচ্ছে তার ক্যাপিটাল মার্কেট। সবসময় মনে রাখবেন, একটা ইকোনমি কি পজিশনে আছে, তার ক্যাপিটাল মার্কেটের পজিশন, তার ক্যাপিটাল মার্কেটের ট্রানজেকশন, তার ক্যাপিটাল মার্কেটের ভলিউম অফ দ্য ট্রানজেকশন ইন্ডিকেট করে যে একটা ইকোনমি কি পজিশনে আছে। ঠিক আছে? সো রিস্কটা হচ্ছে বেসিক্যালি দা 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 ভোলাটিলিটি দ্যাট ইউ আর টেকিং ইন দ্য রিটার্ন। এটা পড়বেন, নেক্সটে আরো আছে অনেক। সো বেসিক কথা হচ্ছে আপনি প্রফিট চান, প্রফিটটা অবশ্যই আপনার রিস্ক কি পরিমাণ নিচ্ছেন সেটার সাথে কি হবে, রেলিভেন্ট হবে। ক্লিয়ার সবার কাছে? জি Yes, স্যার। sir. ওকে। সেকেন্ডারি অবজেক্টিভের মধ্যে অনেক কিছু আছে। সেকেন্ডারি অবজেক্টিভটা কি, আপনি দেখবেন যে একটা অর্গানাইজেশন অলওয়েজ যখন ইনিশিয়ালি শুরু করে, বা দেখবেন যে বড় কোনো গ্রুপ যদি ইনিশিয়ালি নতুন কোনো ব্যবসা শুরু করে, তারা কিন্তু প্রথমেই প্রফিট ম্যাক্সিমাইজেশনে যায় না। তারা চিন্তা করে যে না, আমি আগে মার্কেটে ঢুকে নিই, মার্কেটে পজিশন করে নিই, বা আমি একটা প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট ডেভেলপ করছি, এই প্রোডাক্টটা ডেভেলপ করে নিই, তারপরে প্রফিট বানানো যাবে ঠিক মতো। দেন হচ্ছে আবার টেকনোলজিক্যাল কোন একটা টেকনোলজি অ্যাডভান্সমেন্ট করে নিই, যে টেকনোলজি অ্যাডপ্ট করে নিই, তারপরে ইকোনমিক্স স্কেলে যাব, বাল্ক প্রোডাকশনে যাব, দেন প্রফিট অটোমেটিক হবে। স্কিল বাড়ায় নিই, কোনো পার্টিকুলার সেগমেন্টে স্কিল বাড়াইতে হতে পারে। সো প্রাইমারি অবজেক্টিভ যেমন প্রফিট ম্যাক্সিমাইজ করা বা শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজ করা, সেকেন্ডারি অবজেক্টিভ গুলো কি, মার্কেট পজিশন হইতে পারে, সাস্টেনেবিলিটি। প্রোডাক্ট ডেভেলপমেন্ট হইতে পারে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হইতে পারে, বা স্কিল ইমপ্রুভিং হইতে পারে। সেকেন্ডারি অবজেক্টিভ আছে। এন্ড থার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাস্টেনেবিলিটি। দ্যাট মিনস আপনার 1 and 2, প্রাইমারি এন্ড সেকেন্ডারি যা কিছু আছে সবকিছু মিলে যা করবেন সেটা হচ্ছে কি, সাস্টেনেবিলিটি। আপনি যদি সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটি এনশিওর করতে পারেন, এভরিথিং ইজ সিকিউরড। এভরিথিং ইজ সিকিউরড, আপনার প্রফিট সিকিউরড, আপনার বিজনেস মডেল সিকিউরড, আপনার ফিউচার সিকিউরড। আপনার বিজনেস মডেল অটোমেটিক চলবে যদি আপনার বিজনেসটা সাস্টেনেবল হয়। ক্লিয়ার? Yes, sir. জি স্যার। ওকে। সো এই জিনিসটা এখানে এখানে একটু ইয়ে আকারে দেওয়া আছে, দেখেন যে আপনি যদি প্রফিট প্রাইমারি অবজেক্টিভ হয়, আপনি ওভারঅল পাই চার্টে কত পার্সেন্টে আছেন, এটা কত পার্সেন্ট? যদি এই সেভেন্টি সম্পূর্ণটা ফাইভ 100% হয়, না এটা সম্পূর্ণ 100% হইলে আপনি এটা লেস দেন 50%, রাইট? দেন আপনি যদি সেকেন্ডারি অবজেক্টিভ যান তাহলে মোর দেন 50%, 50%. 60%। দেন আলটিমেটলি কম্বাইন অবজেক্টিভে গেলে আপনি যদি সব কিছু ফুলফিল করতে চান তাহলে আপনাকে অবশ্যই কম্বাইন অবজেক্টিভে যেতে হবে, সাস্টেনেবিলিটি যেতে হবে। ওটা হচ্ছে 100%। এটা বিজনেস অবজেক্টিভের একটা প্যারাডাইম। আপনি প্রফিট করতেছেন ভালো, তার মানে এই না যে আপনি কি এই গ্রিনে চলে গেছেন, আপনি বেসিক লেভেলে আছেন। আপনারা যখন বিজনেস এজ এ প্রফেশনাল, আপনি যখন চিন্তা করবেন একটা বিজনেস মডেলকে, আপনাকে চিন্তা করতে হবে এইভাবে। আপনি একটা বিজনেস অনেক প্রফিট করতেছে, তার মানে এই না যে বিজনেসটা সবচেয়ে ভালো। বিজনেসটা সাস্টেনেবিলিটি আছে কিনা, বিজনেস আদার প্যারামিটার গুলো কি, ওইগুলোকে জাজমেন্ট করা এজ এ প্রফেশনাল হিসেবে সেটা আপনার দায়িত্ব। সো এটা মাথায় রাখতে হবে যে একটা বিজনেস শুধুমাত্র সিঙ্গেল প্যারামিটার দিয়ে হয় না, মাল্টিপল প্যারামিটার আছে, মাল্টিপল কনসিডারেশন আছে, মাল্টিপল ভেরিয়েবল আছে দ্যাট ইউ নিড টু কনসিডার হোয়েন ইউ আর ইভ্যালুয়েটিং এ কোম্পানি পারফরমেন্স। সো প্রফিটেবিলিটি এন্ড কনস্ট্যান্ট যে কথাটা বারবার বলতেছি, সাস্টেনেবিলিটি ইজ দ্য কোর এরিয়া। রেইজ হ্যান্ড, জাকির বলেন। স্যার, সাস্টেনেবিলিটির ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম। জি। সেটা হচ্ছে যে সাস্টেনেবিলিটির ব্যাপারে আমরা যদি টোবাকো কোম্পানির ক্ষেত্রে চিন্তা করি, হুম। তাহলে তাদের এই যে ফিউচার জেনারেশনের জন্য তারা কি ইম্প্যাক্ট ফেলবে, নেগেটিভ না পজিটিভ? কারণ অবভিয়াসলি নেগেটিভ, হ্যাঁ, তো অবভিয়াসলি নেগেটিভ। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদের তো সাস্টেনেবিলিটি অনেক ভালো যে কোনো কোম্পানি অন্যান্য ইয়ের কাছ থেকে। তো সেক্ষেত্রে আমরা কি চিন্তা করব? কারণ আচ্ছা, সরকার যেহেতু ট্যাক্স রেট কিন্তু তাদের অনেক বেশি, তারপরেও তাদের সাস্টেনেবিলিটি অনেক ভালো, মানে বছরের পর বছর তারা মোটা অঙ্কের প্রফিট করতে যাচ্ছে। হুম, শেষ এই করেন ব্যাপারে যদি আপনারটা। কিছু বলেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি ইন্টেলিজেন্ট কোশ্চেন। ফার্স্ট অফ অল, আপনি যখন সিগারেটের কিনেন, সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? আপনি সিগারেট বেশি করে কিনেন, লেখা থাকে নো স্যার। কি না লেখা না, থাকে? অবশ্যই অবভিয়াসলি ক্যান্সার, কম। ক্যান্সার। দেখেন যে একটা প্রোডাক্ট, আপনার নিজের প্রোডাক্ট, আপনি এটা চান সেল এন্ড শিওর করতে, অথচ ওই প্রোডাক্টের গায়ে লেখা আছে কি, দে আর ডিসকারেজিং ইউ ফ্রম স্মোকিং। সো দিস ইজ ওয়ান অফ দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি দে আর পারফর্মিং। বুঝা গেছে কথা? সো আপনার জন্য ওই বিজনেস মডেলের জন্য সাস্টেনেবল কোনটা, সেটা হচ্ছে যে ওরা কিন্তু ওদের জায়গা থেকে আপনাকে বলতেছে না যে আপনি স্মোকিং বেশি করে করেন। এই জিনিসটা সে কখনোই করতে পারবে না। যদি এটা করে, এটা নন সাস্টেনেবল ফর দেম। বুঝা গেছে কথা? দেখবেন না কোনো টোবাকো ইন্ডাস্ট্রির কোম্পানি কখনোই বলে যে স্মোকিং করেন, এটা কখনোই করবে না সে।
অন দ্য আদার হ্যান্ড এন্টি ডাম্পিং করতেছে তারা। তারা তার প্রফিটের ম্যাক্সিমাম একটা পোর্শন, যেখানে আপনার জেনারেল প্রাইভেট লিমিটেডের 30% ট্যাক্স রেট বা 27.5% ট্যাক্স রেট, তারা ট্যাক্স দিচ্ছে আপনাকে 45 to 50%, হোয়াট এভার দ্য রেট। তাহলে তাদের প্রফিটের একটা মেজর চাঙ্ক কিন্তু ইউজ হচ্ছে কার জন্য? সোশ্যাল বেনিফিটের জন্য। তাহলে সোশ্যাল বেনিফিট এন্ড কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি দিয়ে তারা এনশিওর করতেছে যে না, আমার প্রোডাক্টটা পাবলিক হেলথের জন্য ভালো না, যারা স্মোকিং করতেছে তাদের জন্য ভালো না, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আমার প্রফিটের একটা লায়ন শেয়ার ইনভেস্ট করতেছি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি। এন্ড অন দ্য আদার হ্যান্ড তারা এটাও জানে যে যতই বিজ্ঞাপন দেন যাই করেন, যারা স্মোকার তারা স্মোক করবে। আপনি কখনোই, ইউ ক্যানট ইমাজিন এ ওয়ার্ল্ড উইদাউট স্মোকার। সো আপনার জন্য স্মোকার ইজ রেডি, রেডি মানে আপনার পারচেজার ইজ রেডি, অ্যাজ ওয়েল এজ আপনি আপনার সাইড থেকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এনশিওর করতেছেন, অ্যাজ ওয়েল এজ আপনি এটা এনশিওর করতেছেন যে আপনি যে র মেটেরিয়ালটা ইউজ করতেছেন, এই র মেটেরিয়ালটা কিভাবে মোর সাস্টেনেবল ওয়েতে ইউজ করা যায়, কিভাবে এনভায়রনমেন্টাল ড্যামেজ কমানো যায়, কিভাবে ইটিপি ইউজ করা যায়, কিভাবে আমার এটা থেকে, আমার এই ইন্ডাস্ট্রি থেকে বা আমার এই কোম্পানি থেকে যে ওয়েস্টেজ হচ্ছে বা যে ডিগ্রেডেশন টু দা এনভায়রনমেন্ট হচ্ছে, সেটাকে কতটুকু কমানো যায়, ওইটা আপনি করতেছেন। এখন আপনার জন্য প্রোডাক্ট কে? আপনার প্রোডাক্ট হচ্ছে স্মোকার। স্মোকার ইজ রেডি ফর ইউ। আপনি যতই ট্যাক্স বাড়ান যাই করেন, স্মোকার কিন্তু বিড়ি খাওয়া কমায় না। খেয়াল করছেন? তাহলে আপনার জন্য সাস্টেনেবল হয়তো না কখন, যখন আপনি বলতেন বেশি করে আমার আমার কোম্পানির বিড়ি খান, আমার কোম্পানির বিড়ি ভালো, যদি এটা বলতেন। আপনি যদি কর্পোরেট ট্যাক্স রেট আপনার যদি কম হইতো, বা আপনি যদি কর্পোরেট ট্যাক্স রেট দিয়ে আপনি বিজনেস সাস্টেনেবল না হইতো, তাহলে আপনার জন্য এটা নন সাস্টেনেবল হইতো। বাট স্টিল নাও, ব্রিটিশ আমেরিকান টোবাকো বলেন বা আদার ইন্ডাস্ট্রি বলেন, 45% ট্যাক্স দিয়েও তাদের প্রফিট রেশিও মোর দেন এনি আদার ইন্ডাস্ট্রি। সো তার জন্য বিজনেস সাস্টেনেবিলিটি বেসিক্যালি আসে হচ্ছে, সে এনশিওর করতেছে যে সে কিভাবে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন কমানো যায়, কিভাবে হার্ম টু দা সোসাইটি কমানো যায়, কিভাবে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়ানো যায়, কিভাবে সে তার তার ইন্ডাস্ট্রি থেকে বা তার কোম্পানি থেকে যে সোসাইটির জন্য ক্ষতি হচ্ছে সেটা কিভাবে কমানো যায়, সে কিন্তু ওইটাকে কন্টিনিউ রাখছে। সো সে জানে যে বিজনেসের তার তার বিজনেসের ইম্প্যাক্টটা সোসাইটির জন্য খুব খারাপ। সো সে চিন্তা করতেছে এটাকে মিটিগেট করার জন্য সে যত বেশি পারে সিএসআর করতেছে, যত বেশি পারে কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি এনশিওর করতেছে। সে এনশিওর করতেছে ঠিক আছে আমি প্রফিট করতেছি, এটা মিলেমিশে খাইতেছি, সোসাইটির জন্য দিতেছি, আমি অনেক কিছু নিতেছি। সো বেসিক্যালি আপনি বিড়ি খাচ্ছেন, এটা কিন্তু ওর ওর বিজনেস, বাট ও কিন্তু এটা কি কখনোই বলতেছে না যে আপনি বেশি করে বিড়ি খান। এটা হচ্ছে সাস্টেনেবল ওয়ে অফ টু বিজনেস। বুঝা গেছে কথা? জি স্যার। Okay, so profitability and constraints. So always you cannot think about maximizing profitability. There are some constraints. Key constraints. এক নম্বর হচ্ছে ইথিক্যাল কনস্ট্রেন্টস। দেখবেন যে অনেক বিজনেস চাইলে অনেক টাকা প্রফিট করতে পারে, ইভেন 100%, 200%, 300% মার্কআপও হইতে পারে, বাট এটা করতে পারে না কারণ ফর দা ইথিক্যাল কনসিডারেশন। এমন হলে দেখা গেছে অনেক মনোপলি ইন্ডাস্ট্রি 20 টাকা বানায় ফেলতো, বাট এটা করতে পারে না ইথিক্যাল কনসিডারেশনের কারণে, বা হইতে পারে যে আপনার রিলেশন টু দ্য কাস্টমারের কারণে, এনভায়রনমেন্টাল প্রোটেকশনের কারণে। যেমন এটার ক্ষেত্রে বললাম যে আপনি চাইলে সারা ওয়ার্ল্ডের বিড়ি বাংলাদেশে বানাইতে পারেন, বাট বাংলাদেশ গভর্নমেন্ট সেটা অ্যালাউ করবে? অবভিয়াসলি করবে না। সেক্ষেত্রে দেখা গেছে আপনার উপর আদার এসডি বা অনেক চার্জ চলে আসবে। এন্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন, আপনি শুধু প্রফিট ম্যাক্সিমাইজেশনের কথা চিন্তা করতেছেন, অন দ্য আদার হ্যান্ড কাস্টমার স্যাটিসফাই হচ্ছে কিনা এটা চিন্তা করতেছেন না। সো প্রফিট চাইলেই আমি সুযোগ আছে বানানোর 100%, 200% করা যাবে না। এটার কনস্ট্যান্টটা হচ্ছে আপনাকে আগে ইথিক্যালি চিন্তা করতে হবে, আইদার ইউ আর ইথিক্যালি অর মোরালি কারেক্ট অর রং, দেন এনভায়রনমেন্টের কথা চিন্তা করতে হবে, এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে কিনা সেটা চিন্তা করতে হবে। সো কাস্টমার ইজ দ্য কিং। আপনি এক সময় প্রফিট বানাইছেন, খুব হাজার হাজার কোটি টাকা বানায় বসে আছেন, বাট আপনার বিজনেস মডেল সাস্টেনেবল হবে না, কারণ কাস্টমার ডিসস্যাটিসফাইড। একটা একটা সময় আপনি অ্যাবনর্মাল প্রফিট কখনোই লং টার্মে করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। এটা ইকোনমিক্স থিওরি, আপনি যখন হায়ার স্টাডি করবেন তখন মাথায় রাখবেন যে কখনোই কোন একটা ইন্ডাস্ট্রি, কোন একটা কোম্পানি অ্যাবনর্মাল গেইন করতে পারে না, অ্যাবনর্মাল প্রফিট করতে পারে না। কেউ না কেউ এটার মধ্যে এসে কি করবে, বাগড়া বেঁধাবে। বাগড়া কে বাঁধাবে? হইতে পারে যে অন্য কোনো কম্পিটিশন ঢুকে গেছে, হইতে পারে গভর্নমেন্ট বুঝে গেছে যে আপনি আপনার প্রফিট করতেছেন, আপনার উপরে ডিউটি ট্যাক্স চলে আসবে, রেস্ট্রিকশন চলে আসবে, আপনার বিজনেস মডেল সাস্টেনেবল হবে না তখন। সো ইথিক্যাল জিনিসগুলো যদি কনসিডারেশন আপনি নিজে না করেন, আপনাকে বাধ্য করাবে আদার প্যারামিটার্স টু দ্য এনভায়রনমেন্ট,
আপনাকে ওটা নিয়ে চিন্তা করার জন্য। সো এন্ড সবকিছুর উপরে তো এথিক্স। আপনি চাইলে 200% প্রফিট করতে পারতেছেন, এটা ডে ওয়ানে করলেন, ডে টু তে করলেন, বাট ডে থ্রিতে গিয়ে আপনি আপনি কি হবেন, এক্সপোজ টু দা সোসাইটি হবেন। এটাই জেনারেল। এন্ড প্ল্যানিং এন্ড কন্ট্রোল সিস্টেম, এটা হচ্ছে যে বেসিক্যালি আপনার এখানে একটা বেসিক স্টেপ দেওয়া আছে একটা অর্গানাইজেশনের জন্য কিভাবে জেনারেল প্রসেসটা হয়। একটা হচ্ছে যে অবজেক্টিভ সেট করা থাকবে, যে আপনি কি অ্যাচিভ করতে চান। সে ফর এক্সাম্পল হতে পারে যে আমি নেক্সট ইয়ারে আমার রেভিনিউ বা প্রফিট বিফোর ট্যাক্স 10% বাড়াইতে চাই। ওকে, বাড়াইতে চান, এটা আপনার অবজেক্টিভ। দেন প্ল্যান এন্ড স্ট্যান্ডার্ড, আপনার 10% প্রফিট বাড়াইতে গেলে আপনার আদার কি প্যারামিটার গুলা এনশিওর করতে হবে। আপনার প্রোডাকশন কি বাড়াবেন কি বাড়াবেন না, না প্রাইস বাড়াবেন, না ভলিউম অফ সেলস ভলিউম বাড়াবেন, নাকি না মার্কেটিং প্ল্যান বাড়াবেন বা কমাবেন। সো এই যে প্ল্যান এন্ড স্ট্যান্ডার্ড গুলো সেট করতে হবে ফর টু ফাইন টিউন উইথ দ্য অবজেক্টিভ। দেন হচ্ছে আপনার অ্যাকচুয়াল পারফরমেন্স, আপনি যা অবজেক্টিভ সেট করছেন তার সাথে অ্যাকচুয়াল পারফরমেন্সের কি ভেরিয়েশন আছে সেটা কম্পেয়ার করবেন, এন্ড ফাইনালি এনি কারেক্ট ডিসিশন লাগবে কিনা সেটা নেবেন। সো ফ্রম অবজেক্টিভ টু কারেক্ট ডিসিশন, এটা হচ্ছে বেসিক, ভেরি বেসিক মডেল of a planning and control system, how to plan a organizations বা organizational activities and control system. Okay, মিশন। সো মিশনের ক্ষেত্রে মিশন এন্ড ইটস এলিমেন্টস। মিশনটা কি? বেসিক্যালি মিশনটা হচ্ছে আপনি একটা অর্গানাইজেশন কেন চলে, অবভিয়াসলি কোনো অবজেক্টিভ নিয়ে চলে। সো এই অবজেক্টিভেরই অনেক ধাপ আছে। যে অবজেক্টিভ কারোর হইতে পারে যে না আমি 20 বছর পরে এমন একটা কোম্পানি বানাবো যেটা কি, যেটা হচ্ছে যে লাইক মোবাইল, নকিয়ার জন্য বলছে, নকিয়া আরো 20 বছর আগে বলছিল যে উই জাস্ট ওয়ান্ট টু সেল মোবাইল ফোন লাইক এ ক্যান্ডি। সো সেই নকিয়া কিন্তু হারাই গেছে। সো এই যে আপনার ভিশন ছিল, ওই ভিশনটার সাথে আপনার মিশন অ্যালাইন ছিল না, মিশনের সাথে আপনার অবজেক্টিভ অ্যালাইন ছিল না, যার কারণে একটা সার্টেন লেভেলে আপনার ভিশন অনেক ভালো, বাট মিশন এন্ড অবজেক্টিভ ভালো হওয়ার না কারণে, পলিসি এন্ড স্ট্যান্ডার্ড ওইভাবে ভালো না হওয়ার কারণে, ইনোভেশন এন্ড টেকনোলজি ওইভাবে ইমপ্রুভ না করার কারণে আপনি হারাই গেছেন। সো ভিশন যেমন জরুরি, ভিশনটা হচ্ছে আফটার 20 or 30 ইয়ার্স or 10 to 15 ইয়ার্স আপনি কি হইতে চান সেটা। মিশনটা হচ্ছে আপনার ওই 20 ইয়ার্সে আপনি যা হবেন সেটাকে সাপ্লিমেন্ট করবে ইন দা শর্ট রান, লাইক 1 ইয়ার, 2 ইয়ার or 3 ইয়ার। সো মিশন এন্ড ইটস এলিমেন্টস এ বলতেছে যে হোয়াই ডাজ অ্যান অর্গানাইজেশন এক্সিস্ট। দেন স্ট্র্যাটেজি, দ্য অপারেশনাল লজিক ফর দ্য স্ট্র্যাটেজি মিনস হচ্ছে আপনি আপনার অপারেশন এক্সিলেন্স কিভাবে আনবেন, আপনি কিভাবে আপনার অর্গানাইজেশনের অপারেশন চালাবেন, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজি আপনাকে গাইড করবে যে আপনি কি মাস প্রোডাকশনে যাবেন না ডিফারেন্সিয়াল প্রোডাকশনে যাবেন, আপনি কি কম প্রডিউস করে বেশি প্রাইস চার্জ করবেন নাকি না বেশি প্রডিউস করে বেশি বিক্রি করে আপনার কি ইকোনমি সেল করবেন। সো এটা ডিপেন্ড করতেছে আপনার অপারেশনাল লজিকের উপর। দেন পলিসি এন্ড স্ট্যান্ডার্ডস, বেসিক্যালি পলিসি এন্ড স্ট্যান্ডার্ডস দিয়ে কি করা হয়, আপনি যা করবেন অপারেশনাল লজিকটাকে মনিটর করা হয়। এন্ড ভ্যালুস, আলটিমেটলি আপনি যা শো করতেছেন। ভ্যালুস ইজ বেসিক্যালি একটা অর্গানাইজেশন দেখবেন যে ভিজিবিলিটি কি আছে তার মার্কেটে। ভিজিবিলিটি মিনস আপনি দেখবেন যে অনেক অর্গানাইজেশন আছে যে তারা সাস্টেনেবল প্রফিট করে, লাইক প্রফিট বেশি করে না, বাট তারা এনশিওর করে যে না পিপলও বুঝুক যে আমরা সোসাইটির জন্য কিছু করতেছি, যার কারণে তারা বিভিন্ন জায়গায় স্কলারশিপ দেয়, বিভিন্ন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রোগ্রাম করে, বিভিন্ন জায়গায় ডোনেশন করে। সো এন্ড প্রোডাক্টেও দেখবেন যে অ্যাবনর্মাল প্রাইসিং করে না, কারণ তারা বুঝাইতে চায় যে না আমরা সোসাইটির জন্য ভাবি। সো ভিজিবিলিটি ইজ ইম্পর্টেন্ট। এক্সিবিট দ্য প্রিন্সিপালস, আপনি যে বিজনেসটা করতেছেন আপনার বিজনেসের ইথিক্স এন্ড প্রিন্সিপাল ঠিক আছে কিনা সেটা ভিজিবিলিটি আসবে আপনার প্রোডাক্ট প্রাইসিং এ। সেটার ভিজিবিলিটি আসবে আপনি কি পরিমাণ চার্জ করতেছেন ওভার দ্য টাইম ফ্রম দ্য কাস্টমার্স। সেটার ভিজিবিলিটি আসবে আপনি কি মনোপলি মার্কেট করতেছেন কিনা, আপনার একটা প্রোডাক্ট ভালো, ওই প্রোডাক্ট আপনি বেশি চার্জ করতেছেন মন মতো কিনা। সো এই জিনিসগুলা ভিজিবিলিটি অটোমেটিক টু দ্য পাবলিক বা টু দ্য কাস্টমার টু দ্য কনজিউমার অটোমেটিক চলে আসবে। সো ওই জিনিসগুলা আপনাকে চিন্তা করতে হবে। একটা পার্টিকুলার লেভেল পরে গিয়ে আপনি অবশ্যই চিন্তা করতে হবে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে কি ভাইব দিচ্ছে, আপনার ভ্যালুস টু দা সোসাইটি কেমন। সো মিশন এন্ড ভিশন নিয়ে যে কথাটা বলা ছিল, যেটা হচ্ছে যে ভিশনটা হচ্ছে লং টার্মের জন্য, আর একটা হচ্ছে শর্ট টার্মের জন্য হচ্ছে মিশন, আর একটা হচ্ছে যে ফোকাস অন দা প্রেজেন্ট। মিশনটা বেসিক্যালি কি, কারেন্টলি আপনি কি করতেছেন, ফান্ডামেন্টাল পারপাস নিয়ে কাজ করবে। আর ভিশনটা হচ্ছে লুক টু দা ফিউচার, লুক ডাউন দা লাইন আফটার 20 ইয়ার্স, 30 ইয়ার্স or 50 ইয়ার্স।
যেটাকে লং টার্ম অ্যাসপিরেশন বলে। আর মিশনটা হচ্ছে ফান্ডামেন্টালি আপনি কি করতেছেন, আপনার বিজনেস অ্যাক্টিভিটিস কি, আপনার ভ্যালুস টু দ্য শেয়ার হোল্ডার কি, এই জিনিসগুলো। এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন ওয়ালমার্টের ক্ষেত্রে। ওয়ালমার্টের ভিশন কি? ওয়ালমার্টের ভিশন হচ্ছে টু বি দ্য বেস্ট রিটেলার ইন দ্য হার্টস এন্ড মাইন্ডস অফ দ্য কনজিউমার এন্ড এমপ্লয়িজ। খেয়াল করছেন, তারা বলতেছে তারা বেস্ট রিটেলার হবে ওয়ার্ল্ডের। কোথায়? ইন দ্য হার্টস অফ দ্য মাইন্ড অফ দ্য কনজিউমার এন্ড এমপ্লয়িজ। শুধুমাত্র কনজিউমারের ক্ষেত্রে না, এমপ্লয়িরও কি হবে। সো তারা তার ভিশন দিয়ে এনশিওর করতেছে এই অর্গানাইজেশনে যারা কাজ করে তাদেরকে নিয়ে তারা কি করে চিন্তা করে। And তারা শুধুমাত্র কাস্টমার নিয়ে চিন্তা করে না, তারা তার এমপ্লয়িজ নিয়েও চিন্তা করে। এন্ড মিশনে কি বলতেছে? টু সেভ পিপল মানি, যত কম কস্টে প্রোডাক্ট দেওয়া যায়, যত কম কস্টে রিটেলিং করা যায়। এন্ড মাইক্রোসফট কি বলতেছে? টু ক্রিয়েট এ সাস্টেনেবল এন্ড ইনক্লুসিভ ফিউচার ফর এভরিওয়ান থ্রু টেকনোলজি ইনোভেশন। টেকনোলজি দিয়ে এমন কিছু করবে যেটা দিয়ে ফিউচারে সাস্টেনেবিলিটি এনশিওর হবে, তার মানে কন্টিনিউয়াস বিজনেস প্রসেস। এন্ড মিশনে বলতেছে তারা কি এম্পাওয়ার এভরি পার্সন এন্ড এভরি অর্গানাইজেশন অন দ্য প্ল্যানেট টু অ্যাচিভ মোর। সো আপনাকে মাইক্রোসফট এনাবল করতেছে টু অ্যাচিভ মোর। সো দেখছেন কত সিম্পল এই মিশন, কত সিম্পল ভিশন। বাট কোম্পানিটার নাম হচ্ছে মাইক্রোসফট, যেটার আপনার টার্নওভার বাংলাদেশের জিডিপি সমান। ওয়ালমার্টের টার্নওভার ইভেন বাংলাদেশের জিডিপি কয়েক গুণ, আপনারা জানেন এটা? স্যার জানতাম না, আজকে জানলাম। ওয়ালমার্টের টার্নওভার বাংলাদেশের জিডিপির কয়েক গুণ। ওকে, গোলস এন্ড অবজেক্টিভ। বেসিক্যালি মিশনের নিচে হচ্ছে গোল, যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে গোলটা অপারেশনাল বা নন অপারেশনাল হইতে পারে, বাট মেইন থিং গোলটা বা অবজেক্টিভটা কি হতে হবে? স্মার্ট হতে হবে। স্মার্টের এস মিনস স্পেসিফিক, এম মিনস মেজারেবল। মেজারেবল মিনস বলতেছিলাম যে আপনি 4টা বা 5টা পরীক্ষা দিবেন, আপনি মেজার করতে পারতেছেন কিনা আপনার 5টা আপনার জন্য সাফিসিয়েন্ট এনাফ, আপনার ক্যালিবারের সাথে কনসিস্টেন্ট। এন্ড অ্যাচিভেবল, অবশ্যই সেটা অ্যাচিভেবল হতে হবে। আপনি 5টা টার্গেট নিয়েছেন, 5টা অ্যাচিভ করবেন কিনা, সেই অ্যাচিভমেন্টের যে থ্রাস্টটা সেটা থাকতে হবে নিজের মধ্যে, যে আমি 5টা দিছি স্যার, 5টার মধ্যে আমি ওয়েল অ্যাটেম্প করবো, 5টাই ভালো প্রিপারেশন নিয়ে এক্সাম দিব। মোটামুটি প্রিপারেশন বলতে পাস করার মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিব, এন্ড রেলিভেন্ট। সো আপনি তো সার্টিফিকেট লেভেলে বসে অ্যাপ্লিকেশনের প্রিপারেশন নিলে কাম হবে না, তাহলে সার্টিফিকেট লেভেল পাস হবে না। সো আগে সার্টিফিকেট পাস করতে হবে, দেন অ্যাপ্লিকেশনে পড়া করতে হবে। সার্টিফিকেট লেভেল পরীক্ষা দিয়া মাঝের সময়টা অ্যাপ্লিকেশনে পড়া করতে পারেন, এটা রেলিভেন্ট। বাট সার্টিফিকেট লেভেল পড়ার সময় অ্যাপ্লিকেশনে অ্যাডভান্স লেভেল পড়ার দরকার নাই। সো এটাই বোঝা যাচ্ছে যে রেলিভেন্সি। এন্ড টাইম বাউন্ড, আপনার সাথে সাথে সময় আছে 3 মাস। আপনার 3 মাসের মধ্যে সব প্ল্যান করতে হবে। আপনি যদি 6 মাসের প্ল্যান করেন তাহলে আপনি কি করবেন? আপনার 3 মাসে যা প্ল্যান করছেন, 6 মাসে যা প্ল্যান করছেন তাও হবে না, 3 মাসে যা পড়ছেন সেটাও কাজে আসবে না, কারণ 3 মাসে যা পড়ছেন তা পরীক্ষার স্ট্যান্ডার্ডে পড়তে পারেন নাই, সবগুলো একটু একটু পড়ছেন। সো টাইম বাউন্ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাচিভ ইউর অবজেক্টিভ, এটা অর্গানাইজেশন হোক পার্সোনাল হোক। ঠিক আছে, হ্যান্ড রেজ করছিল কে? এটা কোশ্চেন ছিল কারোর কোনো সোফার? কারোর কোনো কোশ্চেন আছে সোফার? কারণ নাই কোনো কোশ্চেন? সবাই বুঝছেন তাহলে? কথা বলে না। হ্যালো? স্যার সরি, মাইক কানেক্ট হচ্ছিল না স্যার। আপনি লাস্ট পয়েন্টটা যেটা বুঝলেন স্যার, ওটা ভালো করে শুনতে পাইনি, আমার কানেকশন একটু লো হয়ে গিয়েছিল। লাস্ট যেটা বলতেছিলাম যে আপনার বিজনেস অবজেক্টিভ বা পার্সোনাল অবজেক্টিভ, হোয়াট এভার দ্য অবজেক্টিভ ইউ আর সিলেক্টিং অর ফিক্সিং অর এইমিং, দ্যাট মাস্ট বি স্মার্ট। এটা পার্সোনাল লাইফেও যেমন ইম্পর্টেন্ট, বিজনেস লাইফেও সেম একই কথা। স্মার্ট হইতে হবে, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলিভেন্ট এন্ড টাইম বাউন্ডের মধ্যে হইতে হবে। and purpose of the organizational operational goals. So basically purpose টা কি? Implement the mission. So by setting out what needs to be achieved. So আপনার মিশনটা হচ্ছে কি, আপনি কি অ্যাচিভ করতে চান। সো এটা এটা তো অবভিয়াসলি আপনার আপনার চোখের সামনে থাকতে হবে, এবং প্রত্যেকটা এমপ্লয়ির মধ্যে সেটা আপনাকে ডেলিভার করতে হবে, যে না এই কোম্পানির মিশন এই বছর এটা। সো এভরি ওয়ান উইদিন দ্য কোম্পানি মাস্ট ফিল ইট। তো শুধুমাত্র আপনি একটা অর্গানাইজেশন যখন চিন্তা করেন, অর্গানাইজেশন কিন্তু একটা বডি, একটা সিঙ্গেল বডি। এখানে যতজন এমপ্লয়ি কাজ করে সবাই যদি সেম মাইন্ডে কাজ না করে, সেম অবজেক্টিভ নিয়ে কাজ না করে, সেম এজেন্ডা নিয়ে কাজ না করে, তাহলে কিন্তু আপনার আলটিমেট অবজেক্টিভটা অ্যাচিভ হবে না। কারণ ডিফারেন্ট ডাইভার্সিটি পিপল আছে, ডিফারেন্ট ডাইমেনশনের পিপল আছে। সো তাদেরকে এক করতে গেলে আপনাকে অবভিয়াসলি একটা স্ট্রং মিশন লাগবে।
পাবলিসাইজ পাবলিসাইজ দ্য ডাইরেকশন অফ দ্য অর্গানাইজেশন বেসিক্যালি। আপনার হচ্ছে যে আপনার ডাইরেকশন অফ দ্য অর্গানাইজেশন কেমন সেটাকে পাবলিকলি ডিসপোজ করতে হবে, পাবলিকলি এক্সপোজ করতে হবে। সো আপনার অর্গানাইজেশন, আপনি কি পারফর্ম করতেছেন, আপনার অর্গানাইজেশনের সিস্টেম কেমন, বা একটা এমপ্লয়ি আপনার অর্গানাইজেশনে ইন্টারভিউ দিবে কি দিবে না, আপনার অর্গানাইজেশনে চাকরি করার জন্য অ্যাডমায়ার করবে কি করবে না, সেটা ডিপেন্ড করতেছে আপনার এক্সপোজারের উপর। সো এক্সপোজার কি, আপনি পাবলিকলি আপনি কি শো করতেছেন, আপনার এমপ্লয়ি যারা মার্কেটে আছে তাদের তাদের লাইফ স্ট্যান্ডার্ড কেমন, তারা তারা কি পরিমাণ লিভিং স্ট্যান্ডার্ড আছে, বা তাদের জব প্রেশার কেমন। সো এই জিনিসগুলা চলে আসবে। অ্যাপ্রাইজ দ্য ভ্যালিডিটি অফ দ্য ডিসিশনস বেসিক্যালি, এটা হচ্ছে যে আপনার, এটা এনি কাইন্ড অফ ডিসিশনের ক্ষেত্রে ভ্যালিডিটি দরকার আছে। ভ্যালিডিটি বাই ইউর সুপারভাইজার, বাই ইউর ম্যানেজার, লাইন ম্যানেজার হতে পারে, প্রোডাকশন ম্যানেজার হতে পারে, বা বেসড অন দ্য অর্গানোগ্রাম অফ দ্য অর্গানাইজেশন, বা বেসড অন দ্য অর্গ চার্ট অফ দ্য অর্গানাইজেশন। So assess and control actual performance. Everywhere there must be an assessment. After a particular period পর প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা প্রসেসই একটা অ্যাসেসমেন্ট দরকার আছে। অ্যাসেসমেন্ট কেন? অ্যাসেসমেন্ট দুইটা কারণে দরকার। একটা হচ্ছে যে আপনি যা প্ল্যান করছেন সেই অনুযায়ী হচ্ছে কিনা। সেকেন্ড হচ্ছে আপনার প্ল্যানে কোনো রেক্টিফিকেশন লাগবে কিনা। অ্যাসেসমেন্টটা কয় কারণে দরকার? দুই কারণে দরকার। একটা হচ্ছে আপনি যা প্ল্যান করছেন সেটা ঠিক মতো হচ্ছে কিনা, আর একটা হচ্ছে যে আপনি যে প্ল্যান করছেন ওই প্ল্যান রেকটিফিকেশন দরকার আছে কিনা, নাকি আপনি প্ল্যানিং ই ভুল ছিল। নূর মোহাম্মদ কিছু বলতে চান? দিস ইজ দ্য সামারি অফ দি ইউর চ্যাপ্টার। বেসিক্যালি এখানে দেখেন সবগুলা জিনিস আছে এখানে। আদার রিসোর্স, ইন্ডিভিজুয়াল, এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট এন্ড কালেকটিভ গোলস এর সাথে কানেক্টেড। টেকনোলজি, অ্যাক্টিভিটি, কন্ট্রোল, ফাইন্যান্সিং, ওনার্স, লিগ্যাল স্ট্যাটাস, সাইজ, অর্গানাইজেশন সাথে কানেক্টেড। এই অর্গানাইজেশন আবার সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট এন্ড কালেকটিভ গোলের সাথে কানেক্টেড। ওনারের সাথে হচ্ছে কি কানেক্টেড? টু মেক প্রফিট। প্রফিটের প্রাইমারি অবজেক্টিভ, সেকেন্ডারি অবজেক্টিভ আছে। এন্ড অর্গানাইজেশনের ক্ষেত্রে কি করা? অর্গানাইজেশন দুই ধরনের হতে পারে, একটা নন প্রফিট এন্ড প্রফিট। এন্ড প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ দ্য আলটিমেট গোল। সো প্রফিট ম্যাক্সিমাইজ করতে গেলে আপনাকে এই স্ট্রাকচার ফলো করতে হবে, আপনার আপনার মিশন, ভিশন এন্ড গোল সেট করতে হবে। সো দিস ইজ দ্য সিনপসিস অফ ইউর চ্যাপ্টার। এনি কোশ্চেন, any kind of queries from you, you can raise your hand and ask me. কারো কোনো কোশ্চেন আছে? স্যার আপনার এই চ্যাপ্টারটা যেভাবে পড়ছেন বা যেভাবে জানেন এইভাবে বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারই পড়তে হবে। এখন ওইটার জন্য আমি ট্রাই করব, আমি যে চ্যাপ্টার গুলো পড়াই এগুলো সবগুলো এইভাবে পড়ানোর জন্য। আই হোপ এইভাবে যদি কোনো চ্যাপ্টার আপনারা শেষ করতে পারেন, এই চ্যাপ্টার বা এইভাবে পড়লে কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন আনসলভ থাকবে না। লিস্ট আপনি 90% কনফিডেন্ট থাকতে পারবেন যে না, এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসলে আপনি আনসার করতে পারবেন। সো এইভাবে প্রিপারেশন নিয়ে যাইতে পারলে এক্সামে আপনি বলতে পারবেন যে না, আমার প্রিপারেশনটা পারফেক্ট হয়েছে, এক্সাম স্ট্যান্ডার্ড হয়েছে। বুঝা গেছে কথা? কারণ এখন এক্সাম অনেক কম্পিটিটিভ হয়ে গেছে। কারণ যারা প্রি আর্টিকেল স্টুডেন্টও পরীক্ষা দিতে পারতেছে, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট পরীক্ষা দিতে পারতেছে। সো এখানে অনেক অনেক ধরনের ওপেননেস চলে আসছে, তো যার কারণে এক্সামটা একটু কম্পিটিটিভ হয়ে গেছে। তবে এটা ভয় পাওয়ার কিছু নাই। আপনি যত তাড়াতাড়ি যত ভালো কিছু জানবেন আপনার জন্য ভালো, আপনার ক্যারিয়ারের জন্য ভালো, আপনার নেক্সট লেভেলে পাস করার জন্য ভালো। সো প্রি আর্টিকেল স্টুডেন্ট সার্টিফিকেট লেভেল আপনাকে কম্পিট করতেছে, বাট আলটিমেটলি সার্টিফিকেট লেভেল পাস করেই আপনাকে প্রফেশনাল লেভেলে কম্পিট করতে হবে। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই যে না অনেক কম্পিটিশন। কম্পিটিশন যেখানে ভালো এখানে পড়াশোনা ভালো। কম্পিটিশন আপনাকে হেল্প করবে আপনার নিজের কোয়ালিটিকে এনশিওর করার জন্য। সো কম্পিটিশন ইজ নট ব্যাড ফর অল, ইজ গুড ফর দ্য কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। কার কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই? যা বলছি সব বুঝতে পারছেন সবাই নাকি? হ্যাঁ, বুঝতে পারতেছি স্যার। সো কি মনে হয় বিজনেস স্যার ফাইন্যান্স একবার পরীক্ষা, আরেকবার গ্রো থ্রো করলে স্যার তার তখন স্যার একটু স্যার বোঝা যাবে যে আসলে বিজনেস কোশ্চেনটা ফাইন্যান্স কোথায় পরীক্ষা কোথায়। দেওয়া যাবে তো নাকি? এই চ্যাপ্টারের উপর কোশ্চেন আসলে পরীক্ষায় পারা যাবে তো? হ্যাঁ, পারা যাবে ইনশাল্লাহ স্যার। কোনো কনফিউশন আছে কোনো টপিক নিয়ে এই চ্যাপ্টারের? নাই? আচ্ছা, আমরা নেক্সট কোন চ্যাপ্টারটা পড়বো? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ফার্স্ট অফ অল এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই? আপনারা কোনো একজন একটা একটা কোশ্চেন করতে পারতেছেন না? আইদার সব বুঝছেন নাহলে কিছুই বুঝেন নাই তাহলে।
স্যার, কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং স্টেক হোল্ডার স্যাটিসফ্যাকশন একটু যদি দুই একটা পার্থক্য বলতেন। ওকে, ভেরি গুড। কাস্টমার স্যাটিসফ্যাকশন, customer basically are the ultimate user of your product or service. Okay, সো এটা B2B হইতে পারে, B2C হইতে পারে, ডাইরেক্ট কাস্টমার হইতে পারে বা বিজনেস টু বিজনেস হইতে পারে, ম্যাটার করে না। বাট কাস্টমার স্যাটিসফ্যাকশন অন দা আদার হ্যান্ড, আপনি কি বললেন? স্যার, স্টেক হোল্ডার স্যাটিসফ্যাকশন। স্টেক হোল্ডারের মধ্যে তো আপনি একজনকে খুশি করবেন নাকি না ওভারঅল যারা চেইনে আছে সবাইকে খুশি করবেন? স্টেক হোল্ডারের মধ্যে কাস্টমার পরে, শেয়ার হোল্ডার পরে, এমপ্লয়ি পরে, আপনার লেন্ডার পরে, সো এভরিওয়ান, ট্যাক্স অথরিটি পড়তেছে। তো তাহলে তো সবাইকে স্যার, খুশি করা, তো আপনার এন্ড থেকে আপনি যখন ওই লেভেলে না যাবেন, বা আপনার কোম্পানি যদি ওই লেভেলে না, বেসিক লেভেলে থাকে, তাহলে তো আপনি সবাইকে খুশি করতে পারবেন না। আপনার প্রাইম চিন্তা করতে হবে আগে, যেখান থেকে আপনার ব্রেড এন্ড বাটার আসে তাকে খুশি করা আগে, প্রাইম অবজেক্টিভ। কাস্টমার স্যাটিসফ্যাকশন আগে ফার্স্ট এনশিওর করা। দেন হচ্ছে আপনার অর্গানাইজেশন যত বড় হবে, আপনার অর্গানাইজেশন যত ওয়েল স্ট্রাকচার হবে, তখন আপনি কাস্টমারের সাথে সাথে ফার্স্ট এমপ্লয়ি দেখলেন, তারপরে আপনি লেন্ডারকে দেখলেন, তারপরে আপনি বিজনেস পার্টনার যারা আছে, সার্ভিস যে আপনার যে প্রকিউরমেন্ট প্রোভাইডার আছে, সাপ্লায়ার আছে, ব্যাংক আছে, আরজেএসসি আছে, ওগুলাকে টেক কেয়ার করলেন। বাট আপনি ডে ওয়ান থেকে যদি চিন্তা করেন সবাইকে স্যাটিসফ্যাকশন করবেন, আপনার ডে ওয়ান থেকে স্যাটিসফ্যাকশনটা নট ম্যান্ডেটরি, বাট ইফ ইউ ক্যান ডু দিস, নো প্রবলেম। বাট ফার্স্ট থিং হচ্ছে আপনার ব্রেড এন্ড বাটার আসে কাস্টমার থেকে। এখন আপনি চিন্তা করেন আপনি কাস্টমারকে স্যাটিসফাই করবেন আগে নাকি না আগে এনবিআর কে স্যাটিসফাই করবেন। আগে তো আপনি বিজনেস জেনারেট করে বিজনেসটাকে সার্ভাইভ করাইতে হবে, দেন একটা সার্টেন লেভেলের পরে গিয়ে আপনি দেখবেন যে আপনি নিজে চিন্তা করবেন যে না, শুধু কাস্টমার নিয়ে ব্যবসা করলে হবে না, আমাকে সবাইকে ভ্যালু করতে হবে, যেটা মডার্ন ডে রোল। যে আপনি একটা বিজনেস করতে গেলে শুধুমাত্র কাস্টমার নিয়ে চিন্তা করলে হবে না, আপনাকে সাপ্লায়ারের কথা চিন্তা করতে হবে, আপনাকে আপনার এমপ্লয়ির কথা চিন্তা করতে হবে, কারণ এমপ্লয়িজ আর দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফর দ্য অর্গানাইজেশন। আপনাকে সাপ্লায়ার কথা চিন্তা করতে হবে, সাপ্লায়ার আর দ্য কোর ভ্যালু এডিশনাল ফর দ্য অর্গানাইজেশন। সাপ্লাই যদি সাপ্লাই বন্ধ করে দেয়, আপনার বিজনেস স্টাক হয়ে যাবে। সো আপনি ওই ইম্পর্টেন্স গুলো বুঝবেন কখন, যখন আপনি আস্তে আস্তে গ্রো করবেন বা একটা সার্টেন লেভেলে চলে যাবেন, তখন আপনার মধ্যে ওই এটা চলে আসবে যে না, একটা বিজনেস ইথিক্স অনেক ইম্পর্টেন্ট থিং। একটা বিজনেসের স্টেক হোল্ডার মানে সবাই বিজনেসের পার্ট, সবাইকে আমাকে ইম্পর্টেন্স দিতে হবে, যার যে যতটুকু ইম্পর্টেন্স তাকে ওই প্রপোর্শনের ইম্পর্টেন্সটা দিতে হবে, না দিলে একটা সময় গিয়ে আপনি সাফার করবেন। থ্যাংক ইউ স্যার। কারো কোনো কোয়েশ্চেন নাই? আই হোপ একটা কোয়েশ্চেন ছিল তাইলে। আচ্ছা, আমরা নেক্সট দিন কোন চ্যাপ্টার পড়বো? ইটস আপ টু ইউ, বলেন, আপনারা সিলেক্ট করেন কোনটা পড়তে চান। সিরিয়াল বাই গেলে ভালো হয় আর কি, মানে স্টেপ বাই স্টেপ গেলে ভালো হয়। সিরিয়াল বাই গেলে স্যার ভালো হয়? সিরিয়াল ওয়াইজ গেলেই ভালো হয় স্যার। সবাই বলতেছেন সিরিয়াল বাই গেলে ভালো হয়, বা কারোর মধ্যে কোনো বিভীষিকা আছে যে স্যার এই চ্যাপ্টারটা আমার জি কঠিন স্যার, স্যার লাগতেছে? মানে স্যার যে চ্যাপ্টার গুলো আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট বা আমাদের বেশি ফোকাস দেওয়া উচিত, ওই চ্যাপ্টার গুলো যদি আগে করেন। ওকে, তাহলে কোনটা পড়াবো বলেন? আপনি আপনি সিলেক্ট করবেন না আমি সিলেক্ট করবো কোনটা? সো আমার স্যার মনে আপনারা হয় সিলেক্ট বেটার করেন। বেটার আপনারা আপনারা একটা চ্যাপ্টার বলেন, সিলেক্ট করে সেটা পড়াই। তাহলে আপনাদের এন্ড থেকে একটা কাজ হয়ে গেল যে আপনারা নিজেরা একটু দেখলেন যে না, এই চ্যাপ্টারটা কঠিন, এটা পড়াইতে হবে। সো বেটার, ওইটাই বেটার হয়। সো আমরা নেক্সট দিন ক্লাস শুরু করার আগে, আপনার আজকে তো কেউ বলতে পারবে না কারণ আজকে কারো ফ্রি স্টাডি নাই। সো নেক্সট দিন ক্লাস শুরু করার আগে 5 to 10 মিনিটস চ্যাপ্টার সিলেকশনে নিব, আপনারা যেটা বলবেন সেটাই পড়াবো, ঠিক আছে? চ্যাপ্টার 4 ভালো হয় আর কি। ওকে, সবাই এগ্রিড? চ্যাপ্টার 4। স্যার আপনি একটু বলে দেন তাহলে স্যার, আমরা একটু বাসা থেকে হচ্ছে যদি আমরা একটু দেখতাম ক্লাসের আগে তাহলে। ওকে, চ্যাপ্টার 4 দাঁড়ান এক মিনিট, একটু আমি একটু দেখি চ্যাপ্টার 4টা কোনটা। ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্র্যাটেজি। ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি রিলেটেড চ্যাপ্টার 4 থেকে আপনার মনে হয় চ্যাপ্টার 6 or 7 ইজ মোর ইম্পর্টেন্ট। দাঁড়ান আমি একটু দেখি চ্যাপ্টার 6 কোনটা এটা। ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ওকে, আপনারা সিলেক্ট করেন, আপনারা কোনটা নেবেন সেটা আপনারা সিলেক্ট করেন, নো প্রবলেম, বেসড অন ইউর সিলেকশন। তবে আমার কাছে মনে হচ্ছে চ্যাপ্টার 6, 7 and 5 ইম্পর্টেন্ট। 4ও পড়াইতে পারবো, কোনো সমস্যা নাই, আপনারা স্যার সিলেক্ট করে চ্যাপ্টার আমাকে 2 জানান। পড়ানো যায় না?
চ্যাপ্টার 2 কোনটা? ম্যানেজিং এ বিজনেস। এটা মূলত হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার, আর ওখানে হচ্ছে অনেকগুলো স্যার আপনি হচ্ছে একটু ঠিক করে আমাদের হচ্ছে একটু বলে দেন, যেটা ইম্পর্টেন্ট ওইটাই হচ্ছে নেক্সট ক্লাসে নেন। আমার কাছে যেটা মনে হয় আপনারা সিলেক্ট করলে ভালো হয়, কারণ আপনারা লিস্ট বাসা থেকে যে দেখে আসবেন যে না আমার কাছে এই চ্যাপ্টারটা কঠিন লাগতেছে। সো আমি ওইটা একদিনে তো সবগুলো পড়ানো সম্ভব না, এটা হায়ারার্কিটা ঠিক করে নিলাম যে না এটা পর এটা পড়াবো। সো ইটস আপ টু ইউ যে আপনারা কোনটা কঠিন লাগতেছে বা আপনাদের জাজমেন্ট কি সেটার উপর। আমার কাছে যে কোনো চ্যাপ্টার পড়াইতে পারবো, এটা ইস্যু নট বিগ ডিল। আপনারা কালকে নেক্সট ক্লাসের দিন বললেও হবে, কোনো সমস্যা নেই। তবে আমরা দেখি চ্যাপ্টার 2টা শেষ করে দেন চ্যাপ্টার 4, 5, 6 বা ওইভাবে গেলে ভালো হয়। চ্যাপ্টার 2টা মনে হয় বড় নাকি? স্যার চ্যাপ্টার 2টা অনেক বড়, আর হচ্ছে প্রথম দিক থেকে আমাদের হচ্ছে মানে যারা বড় হয়েছিল তারা বলছে যে প্রথম দিক থেকে প্রশ্নগুলো আর কি বেশি আসে, আর চ্যাপ্টার 2তে স্যার ছোট ছোট অনেকগুলা হচ্ছে টপিক আছে, ফিনান্স আচ্ছা, থেকে তাহলে ধরে। চ্যাপ্টার 2টা আমরা শেষ করি, দেন হচ্ছে আপনারা বাই দিস টাইম সময় পাবেন, ওই সময় আপনারা সিলেক্ট করেন, তখন আমি 6, 7 পড়াবো। 6, 7 ইজ মোর ইম্পর্টেন্ট চ্যাপ্টার 2 এর পরে। ঠিক আছে? থ্যাংক আর ইউ তার স্যার। মাঝখানে যদি কোনো কোয়েরি আসে সেটা দেখবো আমি। সো আপনারা বাই দিস টাইম দেখে নিন যে কোন চ্যাপ্টারটা কঠিন লাগতেছে। সো আপনারা তো এক্সাম সিলেক্ট করতে হবে, যে দিতে হবে। সো আপনাদের জন্য যদি তার থেকে বেটার লাগে যে না এটা আগে পড়ান, তাহলে এটা পড়াবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকেন তাহলে। গুড নাইট। আসসালামু আলাইকুম।